শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাচ্ছি লেট ঈদ মোবারক। আজকের আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের মহান সংবিধান, যেটা খুব গুরুত্বপূর্ণ এবং বর্তমান আজকের সংসদের অধিবেশনে এ নিয়ে অনেক ঝগড়াঝাটি মোটামুটি হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন যে বিষয় নিয়ে যখন ঝগড়াঝাটি বেশি হয়, টক অফ দ্য টাউন থাকে, তখন সেটা নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্নকর্তারা প্রশ্ন করতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো সেক্ষেত্রে আজকের সংবিধানের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা কে কোথা থেকে আছেন আগে একটু জেনে নেই। কে কোথা থেকে দেখছেন, কারো সাথে আমার দেখা হয়েছিল কিনা এর আগে, সবাই একটু কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই যেহেতু ক্লাসটি আজকের খুব গুরুত্বপূর্ণ ক্লাস, সবাই একটু লাইভটি শেয়ার করে দিবেন এবং প্রিয়জনকে মেনশন করে দিবেন। আর অবশ্যই শেয়ার করলে প্রতিবারের মতো নাসির স্যারের বুক, যিনি সর্বোচ্চ শেয়ারকারী এবং যিনি সর্বোচ্চ মেনশন দাতা হবেন, তিনি নাসির স্যারের বুক পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো দেরি করবেন না, সবাই একটু, আমি 2 মিনিট সময় দিলাম, সবাই একটু শেয়ার করে দিবেন। এমডি সোহাগ মাহমুদ বলেছেন বরিশাল থেকে, থ্যাংক ইউ। বরিশালের কোথায়? আর মিসেস এম এ এম লালমনিরহাট থেকে, লালমনিরহাট গিয়েছি, কয়েকবার গিয়েছি। রাজশাহী থেকে স্যার, থ্যাংক ইউ। আহসান হাবিব, শেয়ার করে দিবেন। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে প্রচুর ঠান্ডা লাগছে, বুঝছেন। ঠান্ডা, কাশি এবং জ্বর নিয়ে আপনাদের ক্লাস নিতে আসছি। তো তারপরও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। খুব ভালো আছি। ঈদের আমেজটা এখনো শেষ হয়নি, যদিও ঈদের দিন বৃষ্টি হয়েছিল। তো আপনারা সবাই ভালো আছেন তো? আর সর্বপ্রথম আপনাদের কাছে আর একটা প্রশ্ন করে শুরু করছি, সেটা হচ্ছে সবাই একেবারে অনেস্টলি বলবেন, এবার ঈদে কার কপালে কিছু জুটছে কিনা, কারো কপালে কিছু জুটছে কিনা, কার কার কপালে কি কি জুটছে একটু বলবেন। স্যার নওগাঁ থেকে, ওয়াও, নওগাঁ, উম্মে রোমানা রোজি নওগাঁ থেকে, ফরিদপুর থেকে কাশীপুর 30 নং ওয়ার্ড, ও কাশীপুরে, ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। চট্টগ্রাম থেকে আছেন একজন, জায়েদা, ওকে, থ্যাংক ইউ। সবাই শেয়ার করে দিবেন এবং মেনশন করে দিবেন। আমরা সংবিধান থেকে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আর একটা প্রশ্ন করি নরসিংদী থেকে। ওয়ালাইকুম আসসালাম। রুমা আক্তার, তাহমিনা সুলতানা, নরসিংদী, ওকে। একজনে কি প্রশ্ন করেছেন? চাঁপাইনবাবগঞ্জ, বা বাংলাদেশের সব জায়গা থেকেই আছে। আমার সাথে দেখা হয়েছিল কার কার? ওয়ালাইকুম আসসালাম। আমার কপালে কিছু জোটে নাই। দিন আক্তার, কিছু জোটে নাই? ইয়াল্লাহ, কি বলেন? সালামির কথা বলছি কিন্তু আমি, হ্যাঁ, সালামিও জোটে নাই। আচ্ছা, আগে বলেন, এবার ঈদে কার কত টাকা লাভ হলো? হ্যাঁ, কিশোরগঞ্জ থেকে যুক্ত আছি, জয়পুরহাট। কার কত টাকা লাভ হলো এবার ঈদে বলেন? সাংবিধানিক ভাবে লাভ হয়েছে কত টাকা বলেন? ওয়ালাইকুম আসসালাম। কুড়িগ্রাম থেকে অজানা পাখি। অজানা পাখি, আপনার ছেলে, ছবি তো মোটামুটি মনে হয় ছেলে, তাহলে অজানা পাখি হইলেন কেমন? ছেলেরা কি পাখি হয়? ঠাকুরগাঁও, শরীয়তপুর, সানারপাড়, নারায়ণগঞ্জ, ওকে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, 1 টাকাও লাভ হয় নাই, 1 টাকাও লাভ হয় নাই। খরচ হয়েছে কত? লস হয়েছে কত বলেন? 12,500 টাকা লাভ হয়েছে। ইয়াল্লাহ, নুরুজ্জামান খান, কি বলেন এটা? 12,500 টাকা, কোন সালামি পাইনি। ইয়া রে, কপাল পোড়া রে, 1 টাকাও সালামি পাইনি। আচ্ছা, ওকে। এখন শোনেন, নিচের হাতের থেকে উপরের হাত সর্বোত্তম। এখন থেকে
আপনি যদি নিজেকে তৈরি করেন যে আমি সালামি আর নিব না, আমি এখন থেকে এর পরের ঈদ থেকে সালামি দিব, সেই দেওয়ার মতো যোগ্যতা অর্জন করেন, তাহলে দেখবেন আপনার মনের ভিতরে অন্যরকম একটা শান্তি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আলোচনা শুরু করি। হ্যাঁ, আমরা আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি। অলরেডি 250 পার হয়েছে, তো সবাই আরেকবার করে শেয়ার এবং মেনশন করে দেন, এবং ক্লাস শেষে আমি সর্বোচ্চ শেয়ার দাতা এবং মেনশন দাতাকে কে হয়েছেন সেটা ঘোষণা করে নাসির স্যারের যে বইটি সেটা আপনাদেরকে দিয়ে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। ওকে, আসেন, সংবিধান সম্পর্কে আমি প্রথমত আপনাদেরকে একটা প্রশ্ন করি। হ্যাঁ, দেখি কার কতটুকু জানা আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশে এখন পর্যন্ত কয়টা সংবিধান ছিল? বাংলাদেশে এখন পর্যন্ত কয়টা সংবিধান ছিল বা কয়টা সংবিধান হয়েছে? কয়টা সংবিধান হয়েছে? বাংলাদেশে এখন পর্যন্ত কয়টা সংবিধান হয়েছে? প্রশ্নটা রেখে দিলাম। হ্যাঁ, সবাই উত্তর করতে থাকেন আর আমি আলোচনায় চলে যাচ্ছি। ওকে ওকে, তো আসেন, আমরা আজকের সংবিধানের আলোচনায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার একটা লিস্ট তৈরি করে নেই। হ্যাঁ, তার একটা লিস্ট তৈরি করে নেই। 1 নাম্বার আলোচ্য সূচি। হ্যাঁ, আলোচ্য বিষয়। তার আগে সবাই একটু আজকের তারিখটা দিবেন। আজকের তারিখ কত? 29 মার্চ। 29 মার্চ 2026। নিচে শিক্ষকের নাম লিখবেন তানভীর আশরাফ। TANVIR তানভীর আশরাফ। ওকে, নামটা লিখে নেবেন। এবার আসেন, একটি না দুইটি, অনেকেই বলেছেন দুইটা, অনেকে বলেছেন একটি। ওকে, আমরা আলোচনার মাধ্যমে দেখব। ওকে, আলোচ্য বিষয় কি কি? আলোচ্য বিষয় 1 নাম্বার দিয়ে লেখেন সংবিধান পরিচিতি। সংবিধান পরিচিতি নিয়ে আলোচনা করব। 2 নাম্বার নিয়ে আলোচনা করব সংবিধানের পর্যায়। 3 নাম্বার আলোচনা করব সংবিধান প্রণয়নের ইতিহাস। 4 নাম্বারে যেটা নিয়ে আলোচনা করব সংবিধানের কাঠামোগত বৈশিষ্ট্য। কাঠামোগত বৈশিষ্ট্য। এই 4টা বিষয় নিয়ে আলোচনা করব। এমডি জুয়েল রানা, ওয়ালাইকুম আসসালাম। এই 4টা বিষয় নিয়ে আলোচনা করব আমরা। কি কি? সংবিধান পরিচিতি, সংবিধানের পর্যায়, সংবিধান প্রণয়নের ইতিহাস, সংবিধানের কাঠামোগত বৈশিষ্ট্য। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের আলোচনা করব। আজকের সংবিধানের প্রথম পার্ট, বৃষ্টি মিস্ত্রি। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, তাহলে কয়টা বিষয় নিয়ে আলোচনা করব আমরা? 4টা বিষয় নিয়ে আলোচনা করব। লেখা হলে সবাই ডান অথবা ওকে কিছু একটা লিখেন। খাতায় তোলা হলে সবাই ডান অথবা ওকে কিছু একটা লিখেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, হাতিয়া থেকে। ওকে, লেখা হয়েছে, ডান। তাহলে এবার আসেন আমরা সংবিধান পরিচিতি নিয়ে আলোচনা শুরু করি। শিরোনাম করেন সংবিধান পরিচিতি।
সংবিধান পরিচিতি। সংবিধান পরিচিতি। আলোচনার সময় আলোচনা শুনতে হবে, আলোচনার সময় কোনো কিছু লেখা যাবে না। আমার ক্লাসের কিছু কন্ডিশন আছে। আলোচনার সময় শুধুমাত্র মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। আলোচনার সময় কখনো কোনো কিছু লেখা যাবে না। আলোচনা শোনার পরে, করার পরে যদি আমি প্রশ্ন করার অপশন দেই, তখন আপনি প্রশ্ন করতে পারবেন। যখন আমি লেখাবো, লিখতে বলবো, তখন আপনি লিখবেন। লেখার পরে ওকে অথবা ডান কিছু একটা লিখবেন। ওকে, এর পরেও যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন। যখন আমি প্রশ্ন করতে বলবো শুধু তখন আপনি প্রশ্ন করবেন, আমি প্রশ্নগুলোর উত্তর কালেক্ট করব। কিন্তু আলোচনার মধ্যে যদি কোনো প্রশ্ন করেন তাহলে আমি এটা দেখতেও পাবো না এবং এই প্রশ্নের উত্তরও আমি দিতে পারবো না। ওকে, ঠিক আছে। ওকে, এবার আসেন সংবিধান পরিচিতি। প্রথম পয়েন্ট দিয়ে লেখেন। প্রথম পয়েন্ট, সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ এবং মৌলিক আইন। সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ এবং মৌলিক আইন। সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ এবং মৌলিক আইন। অন্য কোনো আইন যদি এর সাথে অসামঞ্জস্য হয় তবে যতটুকু অসামঞ্জস্য ততটুকু ওই আইন থেকে বাতিল হবে। ওই আইন থেকে বাতিল হবে। দাড়ি দিয়ে লিখবেন অনুচ্ছেদ 7(2)। সবাই নোট করে নেন। সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ এবং মৌলিক আইন। অন্য কোনো আইন যদি এর সাথে অসামঞ্জস্য হয়, যতটুকু অসামঞ্জস্য ততটুকু ওই আইন থেকে বাতিল হবে। সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ এবং মৌলিক আইন। অন্য কোনো আইন যদি এর সাথে অসামঞ্জস্য হয়, তবে যতটুকু অসামঞ্জস্য ততটুকু ওই আইন থেকে বাতিল হবে। অনুচ্ছেদ কত? অনুচ্ছেদ 7(2)। লেখা হলে ডান লিখেন। ডান। ওকে, থ্যাংক ইউ। এবার আসেন, এই যে কথাটা সংবিধানে বলা আছে এটা নিয়ে একটু আলোচনা করি। জাস্ট একটু শুনেন। ওকে, জাস্ট একটু শুনেন। প্রথমত বলা আছে সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ এবং মৌলিক আইন। এখান থেকে আপনার প্রশ্ন হতে পারে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কোনটি? উত্তর হবে সংবিধান। মৌলিক আইন কোনটি? উত্তর হবে সংবিধান। তার মানে সংবিধানই রাষ্ট্রের সর্বোচ্চ আইন। অন্য যত আইন আছে রাষ্ট্রের সবগুলো হচ্ছে সংবিধানের অধীনের আইন, সংবিধানের অধীনে থাকবে। মনে করেন রাষ্ট্র যদি একটা অফিস হয়, এই অফিসের বস হচ্ছে সংবিধান, আর অন্যান্য যত আইন আছে সব হচ্ছে কর্মচারী। কথা কি ক্লিয়ার? এখন একজন কর্মচারী কি কখনো বসকে গিয়ে বলতে পারবে যে বস, আজকের আপনার কার্যক্রম আমার খুব একটা ভালো লাগছে না, আগামীকালকে থেকে আপনি আর অফিসে আসবেন না, আপনাকে বরখাস্ত করলাম? এটা কি কোনো কর্মচারী বলতে পারবে? বলতে পারবে না। তাহলে বস চাইলে কি করতে পারবে? তার সাথে যে কর্মীর কথা অসামঞ্জস্য ওই কর্মীকে ছাঁটাই দিতে পারবে। তবে যতটুকু অসামঞ্জস্য ততটুকু বাতিল করে যেটা সামঞ্জস্য সেটুকু সে রাখতে পারে। কথা কি বুঝলাম কিনা? তাহলে পরের বাক্যে কি বলছে? অন্য কোনো আইন যদি এর সাথে অসামঞ্জস্য হয়, এর সাথে বলতে সংবিধানের সাথে।
যদি অসামঞ্জস্য হয় তাহলে যতটুকু অসামঞ্জস্য ততটুকু ওই আইন থেকে বাতিল হবে। তার মানে পুরো আইনটা কিন্তু, অধীনস্থ যে পুরো আইনটা আছে এই আইনটা কিন্তু বাতিল হবে না। বাতিল হবে কতটুকু? শুধুমাত্র যতটুকু অসামঞ্জস্য ততটুকু বাতিল হবে। দিন শেষে সংবিধান এবং সংবিধানের সাথে ওই আইনের যতটুকু মিল আছে ততটুকু টিকে থাকবে। তাহলে সংবিধানই রাষ্ট্রের সর্বোচ্চ এবং মৌলিক আইন। কথা কি ক্লিয়ার? তাহলে এটা আমার সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদে বলা আছে? অনুচ্ছেদ 7-এর 2 নাম্বার অনুচ্ছেদে বলা আছে। আর মনে রাখবেন 7 নাম্বার অনুচ্ছেদের শিরোনামটাই হচ্ছে সংবিধানের প্রাধান্য। সংবিধানের কি? প্রাধান্য। কথা কি ক্লিয়ার? মূলত এর মাধ্যমেই সংবিধানকে প্রাধান্য দিয়েছে। আমার কথাটুকু কি বুঝতে পেরেছেন? কথাটুকু কি বুঝতে পেরেছেন আপনারা? ওকে, ঠিক আছে। তাহলে এরপরে আরেকটা সংজ্ঞা লিখবেন। আরেকটা সংজ্ঞা কি? পয়েন্ট করে লিখেন নিচে। সংবিধান রাষ্ট্রের এমন জীবন বিধান, সংবিধান রাষ্ট্রের এমন জীবন বিধান যা রাষ্ট্র নিজেই নিজের জন্য বেছে নিয়েছে। নিজের জন্য বেছে নিয়েছে। নিচে লিখবেন এরিস্টটল। লেখা হলে ডান লিখবেন। তাহলে সংবিধান রাষ্ট্রের এমন জীবন বিধান যা রাষ্ট্র নিজেই নিজের জন্য বেছে নিয়েছে। সংবিধান রাষ্ট্রের এমন জীবন বিধান যা রাষ্ট্র নিজেই নিজের জন্য বেছে নিয়েছে। এই কথাটা কে বলেছেন? এরিস্টটল বলেছেন। লেখা ডান। ওকে, থ্যাংক ইউ। এখন এরিস্টটলকে কি বলা হয়? রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল। তিনি সংবিধান সম্পর্কে যে কথাটা বলেছেন সেটা আমরা একটু পর্যালোচনা করে দেখি। কি বলেছে? সংবিধান রাষ্ট্রের এমন জীবন বিধান, তার মানে জীবন বিধান। সংবিধান রাষ্ট্রের কি? জীবন বিধান। জীবন বিধান ছাড়া কি কোনো ব্যক্তি বা প্রাণীর জীবন চলবে? কখনোই চলবে না। ঠিক তেমনি ভাবে এখানে বোঝানো হয়েছে জীবন বিধান বা জীবন ছাড়া যেমন একজন প্রাণী বা মানুষ চলতে পারে না, ঠিক তেমনি ভাবে রাষ্ট্র তার জীবন বিধান ছাড়া কখনো চলতে পারবে না। আর সেই জীবন বিধানটা কি? সংবিধান। সুতরাং রাষ্ট্র থাকবে তো সংবিধান লাগবেই। সংবিধান ছাড়া কোনো রাষ্ট্র চলতে পারবে না। আর একমাত্র সংবিধান একমাত্র রাষ্ট্রেরই থাকবে, অন্য কোনো প্রতিষ্ঠানের কোনো সংবিধান থাকবে না। আমরা মাঝে মধ্যে বলতে শুনি না যে জাতিসংঘের সংবিধান বলা হয় কাকে? জাতিসংঘের কোনো সংবিধান নাই। জাতিসংঘের আছে সনদ, এটাকে সনদ বলা হবে। জাতিসংঘের কোনো সংবিধান নাই। সংবিধান হবে কোনো রাষ্ট্রের, কখনো কোনো প্রতিষ্ঠানের কি হবে না? সংবিধান হবে না। সংবিধান একমাত্র রাষ্ট্রের জন্যই খাস। আমার কথাটা কি বুঝাতে পেরেছি? তাহলে সংবিধানকে রাষ্ট্রের জীবন বিধান কে বলেছেন? এরিস্টটল বলেছেন। আবার যদি প্রশ্ন করা হয় রাষ্ট্রের জীবন বিধান বলা হয় কাকে? সংবিধানকে বলা হয়। এখন বিষয়টা হচ্ছে এমন জীবন বিধান যা রাষ্ট্র নিজেই নিজের জন্য বেছে নিয়েছে। এটার মানেটা কি? এবার বলেন তো, আমাদের যে জীবন বিধান বা সংবিধান আমাদের রাষ্ট্রের, এই সংবিধান কি অন্য কোনো রাষ্ট্রের লোকজন এসে করে দিয়ে গেছে, নাকি আমরাই তৈরি করেছি আমাদের প্রয়োজনে? অবশ্যই আমাদের প্রয়োজনে
আমরা এই সংবিধান তৈরি করেছি। তার মানে জনগণ বা মানুষের বা রাষ্ট্রের প্রয়োজনে সংবিধান, সংবিধানের প্রয়োজনে রাষ্ট্র নয়। রাষ্ট্র তার প্রয়োজনে সংবিধান তৈরি করতে পারেন, সংবিধান বাতিল করতে পারেন, সংবিধান সংশোধন করতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন। যখন যেই রাষ্ট্র ব্যবস্থা, যখন রাষ্ট্রে যেই সমাজ আসবে, সেই সমাজের লোকজন যদি মনে করেন এই সংবিধান থাকবে না, নতুন সংবিধান হবে, নতুন সংবিধান হবে। কথা কি বুঝতে পেরেছেন? কথা কি বুঝতে পেরেছেন? তাহলে সংবিধান রাষ্ট্রের জীবন বিধান, যা রাষ্ট্র নিজের জন্য বেছে নিয়েছে। অন্য কেউ এসে এটা চাপিয়ে দেয়নি, বরঞ্চ রাষ্ট্রের যে জনগণ, সেই জনগণই এটা তৈরি করেছে। আবার যদি জনগণ মনে করে এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে, ছুঁড়ে ফেলে দিতে পারবে, আবার নতুন সংবিধান তৈরি করতে পারবে। আরবার যদি মনে করে এই সংবিধান এখন সংশোধন করতে হবে, তাহলে সংশোধন করতে পারবে, আবার সংশোধন নাও করতে পারবে। এরকম করতে করতে আমাদের বর্তমান সংবিধান সংশোধন হয়েছে 17 বার। কতবার? 17 বার। আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা যদি বলি 72-এর সংবিধানই মানতে হবে, তাহলে 17তম সংবিধান সংশোধনীর সময় তো অনেক কিছু 72-এর সংবিধান চেঞ্জ হয়েছে, তাহলে সবকিছু আবার 72-এর সংবিধানে নিয়ে গিয়েই মানতে হবে। তাহলে সকল সংবিধান সংশোধন বাতিল করতে হবে। তাহলে 72-এর সংবিধান বলতে কিছু নাই। আমি মনে করি 72 সালে একটা কাঠামো তৈরি হয়েছে সংবিধানের, ওটা আজকের সংশোধন করতে 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 17 বার সংশোধন হয়েছে। তাহলে কিছু কি যোজন বিয়োজন করা হয়নি? যদি যোজন বিয়োজন করা হয়, তাহলে 72-এর সংবিধান কিভাবে রইল? এক্সাক্ট 72-এর সংবিধান নেই। এক্সাক্ট 72-এর সংবিধান কোনটা? হস্তলিখিত সংবিধান, যেটা শিল্পী আব্দুর রউফ হাতে লিখেছেন। আমার কথা কি ক্লিয়ার? তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, সংবিধান এখন পর্যন্ত কতবার সংশোধন হয়েছে? 17 বার সংশোধন হয়েছে। এখন যদি নতুন সরকার এসে আবার সংবিধান সংশোধন করে, তাহলে কততম হবে? 18তম সংবিধান সংশোধন হবে। কথা কি ক্লিয়ার? ওকে, তাহলে সংবিধান সম্পর্কে এই দুইটা কথা আপনি খুব ভালোভাবে বুঝে নেবেন। সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ এবং মৌলিক আইন, সংবিধান রাষ্ট্রের জীবন বিধান। এই তিনটা ওয়ার্ড খুব সুন্দরভাবে মনে রাখবেন। তিনটা প্রশ্নই আপনার আসতে পারে। কি আসতে পারে? সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কোনটি? উত্তর সংবিধান। রাষ্ট্রের মৌলিক আইন কোনটি? উত্তর সংবিধান। রাষ্ট্রের জীবন বিধান কোনটি? উত্তর সংবিধান। আবার বলতে পারে রাষ্ট্রের জীবন বিধান যে সংবিধান, এটা কে বলেছেন? এরিস্টটল বলেছেন। অথবা এরিস্টটলের সংজ্ঞাটা হুবহু উঠাইয়ে দিতে পারেন এবং বলেন এই সংজ্ঞাটি কার। ওকে, আমার কথা কি বুঝতে পেরেছেন? কারো কোনো এখন এই সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে কিনা করতে পারেন? কারো কোনো প্রশ্ন আছে কিনা করতে পারেন? যত প্রশ্ন আছে আপনি ওপেনলি করতে পারেন, কোনো সমস্যা নেই। সংবিধান সংক্রান্ত মানে যতটুকু আলোচনা করলাম এতটুকু সংক্রান্ত, ধারাবাহিকভাবে আরো আলোচনা আসবে, তখন ওই সম্পর্কিত আলোচনা করবেন। বৃষ্টি মিষ্টি স্যার ঠান্ডা মাথায় বিস্তারিত আলোচনা করে, এজন্যই ক্লাস ভালো লাগে। মাথা গরম করে কি লাভ? মাথা গরম করে যার উপরে গরম করবেন তার তো কিছু হবে না, বরঞ্চ আপনার ক্ষতি হবে শরীরের। ওকে ওকে, ডান। ওকে, এবার আসেন সংবিধান এর দুইটা সংজ্ঞা দেখলাম। এবার আসেন সংবিধানের শ্রেণী বিভাগ। সংবিধানের শ্রেণী বিভাগ। সংবিধানের শ্রেণী বিভাগ, লাস্ট কারেকশন 2018 সাল। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। ক্লাস যদি ভালো লাগে শেয়ার করেন, ভালো না লাগলে শেয়ার করার দরকার নেই। হ্যাঁ, নিজেই চলে যান। হ্যাঁ, নিজেই চলে যান। আর যদি ভালো লাগে তাহলে দুই একটা শেয়ার দিয়েন। আমিও শেয়ার দিছি। হ্যাঁ, আমিও শেয়ার দিয়েছি। ওকে,
শ্রেণী বিভাগ। মনে রাখবেন সংবিধান দুইটা বিষয়ের ভিত্তিতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে লিপিবদ্ধের ভিত্তিতে, লিপিবদ্ধের দিক থেকে, আর একটা হচ্ছে সংশোধনের দিক থেকে, সংশোধনের দিক থেকে। কয়টা দিক থেকে সংবিধানকে ভাগ করা যায়? দুইটা দিক থেকে। একটা হচ্ছে দুইটা দিক থেকে সংবিধানকে ভাগ করা হয়েছে, একটা লিপিবদ্ধের দিক থেকে আর একটা সংশোধনের দিক থেকে। লিপিবদ্ধের দিক থেকে আমাদের সংবিধান দুই প্রকার। একটা হচ্ছে লিখিত সংবিধান, এগুলো আপনারা জানেন, লিখিত সংবিধান। আর একটা হচ্ছে ভাইয়া অলিখিত সংবিধান, অলিখিত সংবিধান। একটা লিখিত সংবিধান আর একটা অলিখিত সংবিধান। লিখিত সংবিধান, অলিখিত সংবিধান। সিকান্দার আলী সরকার বলেছেন ক্লিয়ার না বোর্ড, বোর্ড ক্লিয়ার না। আচ্ছা, সবার কি এরকম হচ্ছে বোর্ড ক্লিয়ার না? ওকে, তাহলে আপনার ওখানে নেট প্রবলেম। এখন লিপিবদ্ধের দিক থেকে আমাদের সংবিধান দুই প্রকার, একটা হচ্ছে লিখিত সংবিধান আর একটা হচ্ছে অলিখিত সংবিধান। এবার আপনার কাছে আমার প্রশ্ন, লিখিত সংবিধান কাকে বলে? আপনি কিন্তু পড়ে আসছেন, আপনি কিন্তু পড়ে আসছেন। সবাই একটু কমেন্টসে লিখিত সংবিধানের সংজ্ঞাটা একটু লিখে দেন। আমি 2 মিনিট অপেক্ষা করব আপনার লেখার জন্য, সমস্যা নেই। লিখিত সংবিধান কাকে বলে সবাই একটু লিখে দেন, দেখি আপনারা কি শিখেছেন। লিখিত সংবিধান কাকে বলে? লিখিত সংবিধান কাকে বলে? ওকে, লিখিত সংবিধান আপনারা এটাই মুখস্থ করেছেন বা এটাই পড়েছেন যে যেই সংবিধান লিখিত আকারে আছে সেটা লিখিত সংবিধান, আর যে সংবিধান লিখিত আকারে নাই সেটা অলিখিত সংবিধান, তাই তো? 100% মিথ্যা কথা। যেটা লিখিত আকারে আছে সেটা লিখিত সংবিধান। হ্যাঁ, বসেন। হ্যাঁ, যেটা লিখিত আকারে আছে সেটা লিখিত সংবিধান, আর যেটা অলিখিত আকারে আছে প্রকাশ করা হয় তাকে লিখিত সংবিধান বলে। হ্যাঁ, এটাই তো বলছেন। হ্যাঁ, নাহিদা ইসলাম, আমি যেটা বললাম সেটাই আপনি বলেছেন। কিন্তু যে সংবিধান থাকে, লিপিবদ্ধ থাকে, তাকে লিখিত সংবিধান বলে। হ্যাঁ, এটাই লিখেছেন, এটাই লিখেছেন। হাতে লেখা আছে যে সংবিধান, হ্যাঁ, সেটা লিখিত সংবিধান। হাতে লেখা বা হস্ত যে সংবিধান তাই লিখিত সংবিধান। হ্যাঁ, আমি জানি আপনারা এই উত্তরটাই দিবেন, আমি 100% শিওর আপনারা এই উত্তরটাই দিবেন। দেশের মৌলিক আইন নীতি লিখিত আকারে বা একটি আকারে থাকে, বুঝছি, বুঝতে পারছি। কিন্তু যা বলছেন সবগুলোই মিথ্যা কথা। তাহলে বলেন তো অলিখিত সংবিধান কাকে বলে, দেখি একটু পারেন কিনা। মাজিদুল ইসলাম সবুজ আর জিকে ম্যাজিশিয়ান। এরে ম্যাজিশিয়ান হইতে পারে না, আমি কি ম্যাজিক দেখাই? আচ্ছা, যদিও পাম তবু আরাম। সবুজ ভাই, আমার ম্যাজিশিয়ান বলার কিছু নাই ভাই। যা পরিবর্তন না, ওটা তো এটা তো সংশোধনের ভিত্তিতে, পরিবর্তনশীল, দুষ্পরিবর্তনীয়, সুপরিবর্তন, ওটা পরের বিষয়। অলিখিত সংবিধান কাকে বলে বলেন? যেটা লিখিত নাই এটি তো বলবেন। জীবনেও না, জীবনেও না। এবার আসেন আমার সাথে সবাই একবার বলেন, আমি যেভাবে বলি আপনারা সেভাবে একটু বলেন। যে সংবিধান, বলেন আমার সাথে, যদিও আমি শুনবো না, আমি অনুভব করব যে আপনারা বলছেন। যে সংবিধান
নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক নির্দিষ্ট স্থানে লিপিবদ্ধ তাকে লিখিত সংবিধান বলে। আজকের থেকে সংজ্ঞা এটা। এতদিন যা পড়ছেন সব ভুলে যাবেন, আর একটা মুহূর্তের জন্য মনে রাখার দরকার নাই। আমি আজকের যেটা শিখাই দিলাম সেটাই এখন থেকে মনে রাখবেন। লিখিত সংবিধানের ক্ষেত্রে সেটা কি, যে সংবিধান নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক নির্দিষ্ট স্থানে লিপিবদ্ধ তাকে লিখিত সংবিধান বলে। কথা কি ক্লিয়ার? তাহলে লিখিত সংবিধানের বৈশিষ্ট্য আমরা কয়টা বলতে পারি? 3টা বলতে পারি। এখানে পয়েন্ট পয়েন্ট করে লিখেন। নির্দিষ্ট সময়ে, আর একটা কি, নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকবে, কর্তৃপক্ষ। আর একটা কি থাকবে? নির্দিষ্ট স্থান থাকবে, এই 3টা বৈশিষ্ট্য লিখিত সংবিধানের। যেটা লিখিত আকারে থাকে না সেটা অলিখিত সংবিধান, জীবনেও না। অলিখিত সংবিধানও লিখিত, একটু পরে বুঝাচ্ছি। তাহলে লিখিত সংবিধানের বৈশিষ্ট্য কয়টা? 3টা। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক নির্দিষ্ট স্থানে লিপিবদ্ধ, সেটাকে বলা হবে লিখিত সংবিধান। এবার আসেন অলিখিত সংবিধান কি? অলিখিত সংবিধান আমার সাথে বলেন। যে সংবিধান নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক, আবার বলেন, যে সংবিধান নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক নির্দিষ্ট স্থানে লিপিবদ্ধ নয়, তবে পৃথক পৃথক জায়গায় লিপিবদ্ধ বা পৃথক পৃথক ভাবে লিপিবদ্ধ, সেটাকে অলিখিত সংবিধান বলে। আমি আবার বলি, লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য শুধু একটাই। লিখিত সংবিধান নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক নির্দিষ্ট স্থানে লিপিবদ্ধ, এজন্য এটা লিখিত সংবিধান। আর অলিখিত সংবিধান নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক নির্দিষ্ট স্থানে লিপিবদ্ধ নয়, তবে আলাদা আলাদা জায়গায় লিখিত, সেটাকে বলা হয় অলিখিত সংবিধান। তার মানে অলিখিত সংবিধানও একটা লিখিত সংবিধান, তবে এক জায়গায় কোন কর্তৃপক্ষ একত্রিত করেন নাই, আলাদা আলাদা জায়গায় আছে, সেটাকে বলা হয় অলিখিত সংবিধান। তাহলে অলিখিত সংবিধানের এখানে আমরা কি লিখতে পারি? পৃথক পৃথক ভাবে লিখিত। এবার বলেন আপনারা বুঝেন নাই কে বুঝেন নাই? কারো কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে লিখিত সংবিধানও লিখিত, অলিখিত সংবিধানও লিখিত। আপনি যে বললেন যেটা লিখিত সেটা লিখিত সংবিধান, যেটা অলিখিত লিখিত নয় সেটা অলিখিত সংবিধান। নো, অলিখিত সংবিধানও লিখিত সংবিধান। সুমি আক্তার, এমন ভাবে আগে জানতাম না স্যার। জানতেন না বলেই তো ক্লাস, জানতেন না বলেই তো জব মেডিসিন চাই আপনাকে জানাতে, কিন্তু আপনি তো জানতে চান না, আগ্রহ নাই, আসেন না। না আসলে জানাবো কিভাবে বলেন? আপনি চাইলে না হয় আমি আপনাকে কিছু দিব, না চাইলে আমার কি ঠেকা পড়ছে আপনাকে দিব বলেন? আমার কোনো ঠেকা পড়ে নাই। কথা বুঝছেন? ওকে, আচ্ছা এবার আসেন। ক্লিয়ার স্যার? উম্মে সালমা বলেছেন সংজ্ঞাটা আবার বলেন। সংজ্ঞাটা আপনিই বলেন, আপনি বানাতে পারবেন, আপনি রেডি করেন। এই 3টা বৈশিষ্ট্যের দিক থেকে, যে সংবিধান নির্দিষ্ট সময় নির্দিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক নির্দিষ্ট স্থানে লিপিবদ্ধ, লিখিত। আর অলিখিত কি? নির্দিষ্ট সময় নির্দিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক নির্দিষ্ট স্থানে লিপিবদ্ধ নয়, তবে পৃথক পৃথক ভাবে লিখিত, এটা অলিখিত সংবিধান। একেবারে এর চেয়ে সহজ বিষয় পৃথিবীতে আর কিছু নাই।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার কি খান এত সুন্দর করে বুঝান? কমপ্লেন খাই, কমপ্লেন। আপনিও খাইয়েন, ঠিক আছে, আপনিও খাইয়েন। এভাবে তো বিস্তারিত নাই স্যার। জব মেডিসিনের বই এভাবে, বইতে বিস্তারিত থাকলে আমরা আছি কিভাবে? কোন বইতে বিস্তারিত আছে বলেন? কোন বইতে বিস্তারিত আছেন? আপনি শুধু জব মেডিসিনের বইয়ের কথা বলছেন। হ্যাঁ, জব মেডিসিনের বই বই না, এটা গাইড। আর আপনি যেটা পড়েন অন্য কিছু, সেগুলোও গাইড। কোনগুলো বই আর গাইডের ভিতরে অনেক পার্থক্য আছে। গাইডে কি করবে? গাইডে হালকার উপরে একটু ঝাপসা আলোচনা করে সেখান থেকে কিভাবে প্রশ্ন আসে সেটা আপনাকে দেখাই দিবে, গাইডলাইনটা ধরাই দিবে। কিন্তু বেসিক পড়ার জন্য তো আপনাকে বই খুঁজতে হবে, কিন্তু বেসিক বই তো নাই। আর আপনিও বেসিক বই পড়েন না। আপনার অনার্সে পড়ার জন্য যে বুক লিস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃক ধরাইয়া দেওয়া হয়েছে, ওই সব বই কি আপনি পড়ছেন? সব বই কি আপনি কিনছেন? আপনি তো বাজার থেকে একটা গাইড কিনে এরপরে কোটেশন মুখস্থ করছেন। তাহলে আপনিও গাইড খুঁজেন, আমরাও গাইড দেখাই দিই। আর বেসিকটা জানার জন্য ক্লাসের হাতে কিছু রাখি, না হয়তো আর ক্লাস করতেন না। কথা বুঝছেন? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আমার কণ্ঠে মনে হয় বুঝতে পারছেন যে প্রচুর ঠান্ডা লেগে আছে, কাশি আছে এবং গায়ে এখনো জ্বর। আমি না পাই এবং ওই যে ফেক জোকে ক্লাসে ঢুকছি ঠিক রাখতে। আমি এতক্ষণ ছিল সোফার উপরে শুয়ে শুয়ে ঘুমাইছি। প্রচুর মাথা ব্যথা, প্রচুর মাথা ব্যথা। স্যার সংবিধান থেকে প্রশ্ন আসবে, আসবেই। আমি জানি না, প্রশ্ন করবে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ যদি মনে করে সংবিধান থেকে প্রশ্ন দিবে, দিবে। আর যদি মনে করে দিবে না, দিবে না। তাদের সাথে আমার কোনো কথাবার্তা হয় নাই, এজন্য আমি জানি না। কথা বুঝছেন? তবে আমি জানি চাকরি পেতে গেলে সংবিধানটা পড়তে হবে, আসতেও পারে, নাও আসতে পারে। কি আসবে কি আসবে না এটা যদি আপনি চিন্তা করেন, তাহলে কখনো আপনি জানতে পারবেন না। আর আপনি যদি মনে করেন আমার বিস্তারিত খুব ভালোভাবে জানতে হবে, তাহলে কি আসবে ওটা আপনি এমনিতেই পারবেন। কথা বুঝছেন? আমাদের ওই টেনশনই লেখাপড়া হয় না। কোন টেনশন? কোন টেনশন? কেমনে গোল্লা ভরাট করব, ওই টেনশনে আমাদের লেখাপড়া হয় না। আপনার গোল্লা ভরাট করা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই তো। আপনি নিজের জন্য জানেন, সংবিধান আপনার জন্য। বলে না জনগণের জন্য সংবিধান, বলে না? তাহলে আমরা জনগণ সংবিধান সম্পর্কে কি জানি? একজন কৃষকের জন্য তো এই সংবিধান। তাহলে ওই কৃষক সংবিধানের কি জানে? কি জানে সংবিধানের? তাহলে হুদাই জনগণের জন্য সংবিধান, আন্দাজে। তাহলে জনগণের জন্য যদি সংবিধান হয়, তাহলে জনগণের গিয়ে গিয়ে বুঝানো উচিত না, যারা এমপি আছেন, যারা নির্বাচনী প্রচারণা করেন, যে আমাদের এই সংবিধানের কিন্তু এত ধারা এইটা এইটা আছে, আমরা এইটা এইটা করতে বাধ্য। তারা তো বলে যে না, তারা এগুলোর ধার ধারে না। তারা কি বলে? আমরা রাস্তা করে দিব, খাল কেটে দিব, এটা করে দিব, ওইটা করে দিব, ফ্যামিলি কার্ড দিব, কৃষি কার্ড দিব, সব কার্ড দিবে। কিন্তু সংবিধানে যে মৌলিক অধিকার আছে, এই মৌলিক অধিকার একজন কৃষকেরও প্রাপ্য। একজন এমপি প্রার্থী গিয়ে কি বলে? আমাদের সংবিধানে এইটা এইটা আপনি পাবেন, আমি নির্বাচিত হলে আপনাকে এইটা এইটা নিশ্চিত করব। এটা বলে কখনো? কখনো বলে না। কৃষকের কথা দূরের কথা, আমি আপনাকে প্রশ্ন করছি, আমাদের মৌলিক অধিকার কয়টা? দেখি সবাই একটু উত্তর দেন, সবাই একটু উত্তর দেন। আমাদের মৌলিক অধিকার কয়টা? দেখি কে কয়টা বলতে পারেন। মৌলিক অধিকার কয়টি? প্রশ্ন। ক্লিয়ার কাট কথা, অবশ্যই আমার কথা ক্লিয়ার কাট কথা। ওকে, মঞ্জিলা আক্তার বলেছেন 6টি, শ্রাবণের একদিন বলেছেন 18টি, আজিজুর রহমান ফুরকান বলেছেন 18টি। ওকে, রোজিনা আক্তার বলেছেন 5টি। গুড। এরপরে দেখবেন 5 এবং 6 এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই যাবে, টান টান উত্তেজনা চলবে। হ্যাঁ,
অলরেডি শুরু হয়ে গেছে। 5টি, 18টি, 6টি। ওকে 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 ওকে, বাস। এখন একটা গল্প বলি। একজনে বলছেন 7টা। ওমা, বাহ, 7টা। ওকে, আর কে কে, আর কে কে দেখি দেখি। এখানে 391 জন আছেন। সবাই একটু যদি উত্তর করেন তাহলে তো 391টা উত্তর হয়ে যায়। হাতে গোনা কয়েকজন। যারা কষ্ট করে কমেন্টস করতেছেন তারা, তাদের ইনশাল্লাহ চাকরিটাও হবে। আর যারা করলে করলাম, না করলে না করলাম, এতগুলোর মধ্যে কি আমারে দেখবে নাকি? তারা শিখতেও পারবেন না, ভুলটাও বুঝতে পারবেন না। 6টি, 5টি, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, এগুলো আমি জানতে চাইছি, কয়টি সেটা জানতে চাইছি। আল্লাহ আপনার বিচার করুক। 100% 5টি। ও বাবা, 100%। ওকে ওকে, সুন্দর সুন্দর। এবার একটা গল্প বলি। হ্যাঁ, আগে তো হুজুর নিয়ে বাড়িতে মিলাদ টিলাদ পড়ানো হইতো, খাওয়া দাওয়া পড়ানো হইতো। এখন মসজিদের ইমামকে দাওয়াত দিছে যে আমার বাড়িতে একটু আপনারা ইফতার করবেন, হ্যাঁ, রমজান মাসে। হুজুরের আবার শর্ত হচ্ছে যদি ওই বাড়ির সবাই নামাজ না পড়ে তাহলে ওই বাড়িতে সে খাবে না। তো জিজ্ঞাসা করলো, তোমরা কি সবাই নামাজ পড়ো? হ্যাঁ হুজুর নামাজ পড়ে। আসলে নামাজ পড়ে না, হুজুরকে নেওয়ার জন্য মিথ্যা বলছে। তো হুজুর আবার কি করলো, ইফতারের আগে আগে একটু টেস্ট করলো যে এই বাড়িতে খাওয়া যাবে কিনা। তখন জিজ্ঞাসা করলো ওই হাজবেন্ডকে যে আচ্ছা বলো তো, ফজরের সময় কয় রাকাত ফরজ নামাজ? ফজরের সময় কয় রাকাত ফরজ নামাজ? ও তো নামাজ পড়ে না, জানেও না। ও উত্তর দিছে 17 রাকাত। কত রাকাত উত্তর দিছে? 17 রাকাত উত্তর দিছে। উত্তর কি হয়েছে? হয় নাই। বউ আবার নামাজ পড়ে, সে আবার ইশারায় ওই পাশ দিয়া, মানে ইয়ার ওই যে বেড়ার পাশ দিয়ে বলতেছে, বলো 2 রাকাত 2 রাকাত। হুজুর তো রেগে মেগে ফায়ার। যখনই রেগে মেগে ফায়ার, তখন ওই হাজবেন্ড গিয়া বউরে এমন শাসনি দিছে যে আমি 17 রাকাত বলছি, হুজুর খুশি হয় না, তোর 2 রাকাতে খুশি হবে? হ্যাঁ, অনেকে 18টা বলছে, তাতেই আমি খুশি হচ্ছি না, আর আপনারা 5টা এবং 6টা বলছেন আমি খুশি হব? হ্যাঁ, আমরা কি পাইছেন বলেন তো? কমেন্টস করলেও বিচার দেয়। শোনেন, বাংলাদেশে আমাদের বা বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার মোট 18টি। জেনে রাখেন, যারা ভুল করেছেন, যারা ভুল করেছেন 5টা বা 6টা বা 7টা লিখেছেন, তারা আজকের থেকে একেবারে ওইগুলো ভুলে যান এবং নতুন করে জানেন বাংলাদেশের মৌলিক অধিকার কয়টি? 18টি। কয়টি? 18টি। আর যারা 18টি উত্তর দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আর আপনারা যেটা 5টি বলেছেন সেটা হচ্ছে মৌলিক চাহিদা। সেটা কি? মৌলিক চাহিদা, বেসিক নিডস। মৌলিক চাহিদাকে ইংরেজিতে বলা হয় বেসিক নিডস। সেটা হচ্ছে 5টি। ওকে, 15 অনুচ্ছেদ 15 ক নাম্বারে বলা আছে কয়টা? 5টা। আর 15 সব যদি ধরেন, 15তে 4টা উপ অনুচ্ছেদ আছে, ওখানে 4টা উপ অনুচ্ছেদ মিলে মোট মৌলিক চাহিদা হচ্ছে 10টি। কয়টি? 10টি। তাহলে এগুলো হচ্ছে বেসিক নিডস বা মৌলিক চাহিদা। আর মৌলিক অধিকার ইংরেজি হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, যেটা সংবিধানের 3য় ভাগের 26 থেকে 47 নম্বর অনুচ্ছেদে আছে। মোট 18টি মৌলিক অধিকার। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার? আর এসব খবর জানি না তো জানবেন কেমনে? জানার ইচ্ছা করছেন কখনো? হ্যাঁ, জানার ইচ্ছা করছেন কখনো? ওকে, তাহলে বলেন মৌলিক অধিকার কয়টি? 18টি। আর মৌলিক চাহিদা কয়টি? 5টি। মৌলিক চাহিদা কয়টি? 5টি। ওকে, ঠিক আছে, ঠিক আছে, 18টি গোল দিয়ে দিছে। হ্যাঁ, ওকে। তাহলে লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধান, এটা আমরা বুঝলাম কিনা বলেন? ওকে, এবার আসেন সংশোধনের দিক। সংশোধনের দিক থেকে সংবিধান 2 প্রকার। একটা সুপরিবর্তনীয়, আর একটা দুষ্পরিবর্তনীয়।
এগুলো জানেন না? বলেন, এগুলো জানেন কিনা? জানেন না? জানেন না? জানেন? আচ্ছা, জানেন। একজনে বলছে জি স্যার, কিন্তু সব ভুলে যাই। ভুলে যাওয়া এটা তো একটা অপরচুনিটি। আপনি ভুলে যান কেন? আমি বলবো আপনি ইচ্ছা করে ভুলে যান। আপনি বাই নেচার ভুলে যান কেন? আপনি এখন পড়ছেন, মনোযোগ দিয়ে ভালোভাবে আয়ত্তে নিছেন, পড়ার সাথে সাথে আপনি নিজে ইচ্ছা করে ভুলে যান। কারণ ভাই, একটা গোপন কথা বলে নি, হ্যাঁ, আগেরটারে যদি না ভুলেন তাহলে পরেরটারে নিয়ে কিন্তু সংসার করতে পারবেন না। আগেরটা যদি মাথায় ঘুরঘুর ঘুরঘুর করে তাহলে পরেরটা আপনার মাথায় আর ঢুকবে না। কথা বুঝছেন? তাহলে যখন যেটা পড়বেন তখন সেটা খুব মনোযোগ দিয়ে পড়বেন, অন্য কিছু মনে রাখার কোনো দরকার নেই। এটা ভালো করে বোঝা শেষ, এইটা ইচ্ছা করেই দূরে সরায় রাখবেন, ও যেন আর মাথায় ভিতরে আসতে না পারে। যখন মাথাটা আবার খালি হয়ে যাবে তখন দেখবেন আর একটা পড়বেন, ওইটা আবার আপনার মনোযোগ বসবে, বুঝতে সুবিধা হবে। কিন্তু আপনি এইটা পড়ে এইটাও মাথায় রাখতে চান, ওইটাও মাথায় রাখতে চান, কয়টা সংসার করতে চান? আপনার তো চরিত্র খারাপ। হ্যাঁ, কয়টা সংসার করতে চান বলেন? ইচ্ছা আছে? আজকে থেকে নিজে যেটা যখন পড়বেন, যখন যার সংসার করবেন তখন তার সংসার মনোযোগ দিয়ে করবেন। ওর সংসার করা শেষ, ওরে ইচ্ছা করে ভুলে যাবেন। আর ওইটারে মনে রাখেন বলেই সারা বছর কানতে কানতে সময় যায় আপনার। ওকে, ঠিক আছে? এবার বলেন, সুপরিবর্তনীয় সংবিধান কাকে বলে আর দুষ্পরিবর্তনীয় সংবিধান কাকে বলে? বলেন, সুপরিবর্তনীয় সংবিধান কাকে বলে এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান কাকে বলে? এ খবর কি? আপনারা কি শেয়ার টেয়ার করেন না নাকি? না আলোচনার ফাঁকে সুযোগই পাচ্ছেন না? হ্যাঁ, খুব মনোযোগ হয়ে আছেন নাকি? আচ্ছা, আবার একটু সবাই শেয়ার করে রাখেন, সবাই শেয়ার করেন, সবাই। বিশ্বাস করেন, সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ মেনশনকারী এই যে, হ্যাঁ, কেরিয়ার প্লাস বাংলা ভাষা ও সাহিত্য, হ্যাঁ, মোহাম্মদ নাসির উদ্দিন, হ্যাঁ, এই যে বইটা, বইটা মোটামুটি মোটা, সাইজ টাইজ খারাপ না, হ্যাঁ, মোটা সোটা, হ্যাঁ, ময়ূরী সাইজ। তো মোটামুটি পৃষ্ঠা আছে 504 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? 504 পৃষ্ঠার বাংলা বই। হ্যাঁ, এক বইতে সবকিছু মোটামুটি দেওয়া হয়েছে। আর এটা লেখককে জানেন? ওই যে ছবিটা দেখেন, এই যে, এই যে দেখছেন, দেখছেন, দেখা যায় না? আমাদের প্রিয় নাসির স্যার, চেহারাটা মাশাল্লাহ। তবে কষ্টের বিষয় কি জানেন? এবার ঈদেও তার কপালে কিছু জুটে নাই। মানে আমি সালামির কথা বলছি, হ্যাঁ, আমি সালামির কথা বলছি। উল্টো আমি ভিডিওতে দেখলাম তিনি মমিনুল স্যারকে আরো 1500 টাকা সালামি দিচ্ছেন। বেচারা, কিছু জুটে নাই। যাই হোক, তার জন্য দোয়া করবেন, তার বুক নিয়ে তার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। দেখি আজকের সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ মেনশনকারী কে কে নিতে পারে। দুইজন, কোন দুইজন সেই সৌভাগ্যবান হতে পারে? ওকে, যা সহজেই পরিবর্তন করা যায় সেটা হচ্ছে সুপরিবর্তনীয় নাকি? আর দুষ্পরিবর্তনীয় যেটা সহজে পরিবর্তন করা যায় না। ওকে, ঠিক আছে, ঠিক আছে। নাসির স্যার অবিবাহিত যুবকের বই। আমি তো বিবাহিত অবিবাহিত কিছু বলি নাই ভাই, আপনারা ওদিকে নেন কেন? আপনারাও না খারাপ আছেন, বুঝছেন? নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন না ভাই আপনি খারাপ আছেন, আপনারা ভাই খারাপ আছেন। আমি বলছি ঈদে সালামি টালামি এটার কথা, যার মনে যা লাভ দিয়ে ওঠে তা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা ভাই, আমি সহজ সরল মানুষ, আপনারা একটু আমার মতো সহজ সরল হন প্লিজ। হ্যাঁ, আমি আমি ভাই পেঁয়াজ গোছ বুঝি না, আপনারা এত পেঁয়াজ গোছ ভিতরে, মনের ভিতরে। আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক। আচ্ছা, আচ্ছা, এবার আসেন। এখন এই যে বললেন, আমরা আলোচনায় ফিরে আসি। এই যে বললেন সুপরিবর্তনীয়, যেটা সহজে পরিবর্তন করা যায়,
আর একটা বললেন দুষ্পরিবর্তনীয়, যেটা সহজে পরিবর্তন করা যায় না। এখন আমি কিভাবে বুঝবো যে এইটা পরিবর্তন করতে সহজ, এটা পরিবর্তন করতে কঠিন? এর একটা মানদণ্ড আছে না বলেন? অবশ্যই একটা মানদণ্ড আছে। তাহলে এতদিন যে এই সংজ্ঞাটা জানতেন, সেই সংজ্ঞাটাও এখান থেকে বাদ দিবেন। ওটাও আপনি ভুল জানতেন, ওটাও আপনি কি ভুল জানতেন। মূলত সুপরিবর্তনীয় সংবিধানটা হচ্ছে যে সংবিধান সাধারণ আইনের মতো, সাধারণ আইন পরিবর্তন করার মতো পরিবর্তন করার মতো সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যদের ভোটে, সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যদের ভোটে পরিবর্তন করা যায়। স্যার বরিশাল দাওয়াত দেন। আশিস, ওয়ালাইকুম আসসালাম। ওকে, থ্যাংক ইউ শেয়ার করার জন্য। আমরা একটু বেশি সময় ক্লাসে দিলে ভালো হয় স্যার। ওকে, ফার্স্ট ক্লাস কিভাবে পেয়েছেন অনার্স মাস্টার্সে? আপনি চিন্তা করেন, আপনি যা লিখছেন আপনার খাতায়, আপনি যদি ওই খাতা দেখতেন, আপনি নিজেকে কত দিতেন? বলেন বলেন। ওকে, অনেকদিন পরে স্যারের ক্লাসে। তাহলে সংখ্যাগরিষ্ঠ মানে কি? সংখ্যাগরিষ্ঠ বলতে এটা তো হাফ অথবা 50%। 50% সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যদের ভোটে যে সংবিধান পরিবর্তন করা যায় সেটা হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান। যেমন জাতীয় সংসদে যে দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সেই দলই কিন্তু সরকার গঠন করে। তাহলে সরকার যদি চায়, তাহলে তার দলের সবাই ভোট দিলেই তো সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তাহলে ইচ্ছা করলেই এই সংবিধানটা কি করতে পারে? পরিবর্তন করতে পারে। কিন্তু তাহলে এটা সঠিক, এটা কি সঠিক মানে সহজ, এটা সহজ। কিন্তু দুষ্পরিবর্তনীয় সংবিধান কোনটি? যেই সংবিধান পরিবর্তন করতে 2/3 অংশ সংসদ সদস্যদের ভোটে পরিবর্তন করতে হয়, সেটাকে আমরা কি বলি? দুষ্পরিবর্তনীয় সংবিধান। ওকে, তাহলে আজকের থেকে এই দুইটা সংজ্ঞাও নতুন, আগেরটা বাদ। ওকে, ওকে ওকে তাহলে সুপরিবর্তনীয় সংবিধান সেটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ বা 50% সংসদ সদস্যদের ভোটে, আর দুষ্পরিবর্তনীয় সেটা হচ্ছে 2/3 সংসদ সদস্যদের ভোটে। এতটুকু আপনি ক্লিয়ার কিনা বলেন? এখন বাংলাদেশের সংবিধান কোন ধরনের সংবিধান? বাংলাদেশের সংবিধান কোন ধরনের সংবিধান? আসেন এটা একটু দেখি। বাংলাদেশের সংবিধান কোন ধরনের সংবিধান? তাহলে এবার একটু নিচে লিখেন, নিচে ওভারঅল পয়েন্ট করে লিখেন। বাংলাদেশের সংবিধান, বিডি সংবিধান লিপিবদ্ধের দিক থেকে লিখিত। কে রে?
ওয়ালাইকুম আসসালাম। লিপিবদ্ধের দিক থেকে লিখিত। লিপিবদ্ধের দিক থেকে লিখিত, তার মানে আমাকে একটু প্রমাণ করতে হচ্ছে যে এই তিনটা বৈশিষ্ট্য বাংলাদেশের সংবিধানে আছে কিনা। এই তিনটা বৈশিষ্ট্য বাংলাদেশের সংবিধানে আছে কিনা এটা আমার একটু কি করতে হবে, প্রমাণ করতে হবে। আসেন দেখি, মিলাইয়ে দেখি। তাহলে কি কি? প্রথমত নির্দিষ্ট সময় থাকতে হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের সংবিধান তৈরি হয়েছে। কত তারিখ থেকে কত তারিখ লিখেন? 11 জানুয়ারি 1972 থেকে 16 ডিসেম্বর 1972 পর্যন্ত। এই সময়ের মধ্যে কিন্তু আমাদের এই সংবিধানটা কি হয়েছে? হ্যাঁ, তৈরি হয়েছে। এই সময়ের মধ্যে আমাদের এই সংবিধানটা কি হয়েছে? তৈরি হয়েছে। তার মানে একটা বৈশিষ্ট্য গেল। দ্বিতীয় বৈশিষ্ট্যটা কি? নির্দিষ্ট কর্তৃপক্ষ। এই সংবিধান তৈরি করার জন্য যে কর্তৃপক্ষ তৈরি করা হয়েছিল তার নাম হচ্ছে গণপরিষদ। মনে রাখবেন, সংবিধান তৈরি করার জন্য যে আইনসভা বা কর্তৃপক্ষ থাকে তাকে বলা হয় কি? গণপরিষদ। তাহলে আমরা একটা গণপরিষদ তৈরি করেছিলাম। নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট স্থানটা কি? নির্দিষ্ট স্থানটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সংবিধান। তার মানে এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান নামক পুস্তক আকারে একই জায়গায় কি করা হয়েছে? লিপিবদ্ধ করা হয়েছে, স্থানে লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে আমরা এই তিনটা বৈশিষ্ট্যের আলোকে দেখলাম আমাদের সংবিধান লিপিবদ্ধ, কারণ নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট কর্তৃপক্ষ আছে, নির্দিষ্ট স্থানও আছে। কথা কি ক্লিয়ার? না, কত আগে শুরু হয়েছে। ওকে, নেন। ওকে, লেখা শেষ। এবার আসেন, এটা তো গেল লিপিবদ্ধের দিক থেকে। এবার পরিবর্তনের দিক থেকে, হ্যাঁ, বা সংশোধনের দিক থেকে বাংলাদেশের সংবিধান কোন ধরনের? ওকে, ওকে, তাহলে পরের পয়েন্ট দিয়ে লেখেন, পরের পয়েন্ট দিয়ে লেখেন, পরের পয়েন্ট দিয়ে লিখেন। সেটা কি? সংশোধনের দিক থেকে, সংশোধনের দিক থেকে বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয়। তাহলে দুষ্পরিবর্তনীয় সংবিধান কি? যে সংবিধান পরিবর্তন করতে গেলে 2/3 সংসদ সদস্যদের ভোট লাগবে। তাহলে এটা আমাদের কোথায় বলা আছে? এটা আর দলিল কি, তাই না? তাহলে এখানে একটু লিখবেন সংবিধানের, সেটা সংবিধানই বলা আছে আমাদের, সংবিধানের 142 নং অনুচ্ছেদ অনুযায়ী, 2/3 এমপিদের ভোটে, আমি সংক্ষেপে লিখলাম সংসদ সদস্য, এমপিদের ভোটে কি হয়? সংশোধন হয়। এবার বলেন কে কি বুঝেন নাই? সংশোধনের দিক থেকে বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয়, কারণ আমাদের 142 নম্বর অনুচ্ছেদে বলা আছে এই সংবিধান সংশোধন করতে গেলে অবশ্যই 2/3 সংসদ সদস্যদের ভোট লাগবে। আর এজন্যই দেখেন তো এই নির্বাচনে যখনই বিএনপি 200 আসন পেয়েছে, জয়লাভ করেছে, নিশ্চিত হয়েছে, তখনই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা 2/3 আসন নিশ্চিত করেছি। তার মানে এখন তারা সুন্দরভাবে
সংবিধান সংশোধন করতে পারবে। আর যদি 2/3 আসন না পেত, তাহলে অবশ্যই বিরোধী দলকেও রাজি খুশি করে সংবিধান সংশোধন করতে হতো। এখন আর এটার প্রয়োজন নাই। কথা কি বুঝছি কিনা? বুঝতে পারছি? কথা কয় না। বুঝতে পারছেন? ডান, ওকে, থ্যাংক ইউ। এবার বলেন কার কোনো প্রশ্ন আছে কিনা। তাহলে সংবিধান কাকে বলে আমরা পেলাম, সংবিধান কত প্রকার, কি কি আমরা পেলাম, লিখিত কাকে বলে, অলিখিত কাকে বলে বুঝলাম। এরপরে সুপরিবর্তনীয়, দুষ্পরিবর্তনীয় কাকে বলে সেটাও বুঝলাম। আমাদের বাংলাদেশের সংবিধান কোন ধরনের সংবিধান সেটাও আমরা বুঝলাম। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? ওকে, রোকসানা মাহমুদ বলেছেন আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। জি স্যার, বুঝেছি। বিরোধী দল এমনিতেই রাজি। জি স্যার, ওকে ওকে, জি স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে ওকে স্যার, আপনিও নাসির স্যারের মতো ছোট্ট করে একটা বই তৈরি করেন। আমার বই মার্কেটে আছে, খুঁজে বের কইরা কিনা নিয়েন। আমি কখনো ক্লাসে এসে আমার বইয়ের কথা বলি না বা কিনতেও বলি না। আপনারা যদি ভালো লাগে কিনে নিয়েন, তবে নাম টাম কিছু বলবো না। ক্লাসে বইয়ের প্রচারণা করলে ক্লাসের ভাবমূর্তি নষ্ট হয়, এটা আমি মনে করি। ওকে, এটা আমি মনে করি ক্লাসের ভাবমূর্তি নষ্ট হয়, শুধু বই নিয়েই প্রচারণা হয়। অনেকেই আছেন বই নিয়েই প্রচারণা করেন সব সময়। সরি, এটা আমাকে দিয়ে হবে না। আমি যখন ক্লাস নিব তখন ক্লাস নিব, যখন আমি বইয়ের বিজ্ঞাপন করব তখন আমি বইয়ের বিজ্ঞাপন করব। ওকে, ক্লাসের ভিতরে কখনো বইয়ের আলোচনা করব না, যাতে ক্লাসের ভাবমূর্তিটা নষ্ট হয়। কথা বুঝছেন? তবে বইটা আন্তর্জাতিকের বই, বাংলাদেশ অ্যাফেয়ার্সের না। জি, এক্সট্রা কলম অফিসে মনে হয় আছে, অফিস থেকে একটা এক্সট্রা কলম নিয়ে আসেন। আজকে তো আপনাকে দেখলামই না, ঘটনা কি, কই থাকেন? একটা এক্সট্রা কলম দেন ভাইকে। আপনি আসেন, এই জন্যই তো চাপাই না, নিজে ভাইকে দেন। ওকে, কাস্টমস পাইছেন সালে আহমেদ রবিন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, কনগ্রাচুলেশন আপনাকে। এই যে কাস্টমস ক্যাডার পাইলেন, এটা কি আমাকে জানানোর জন্য বলছেন নাকি বিয়ের জন্য পাত্রী খুঁজতেছেন, কোনটা ভাই বলেন তো? আমি জানি না কোথায় কি পাওয়া যাবে না না যাবে, বইয়ের বইয়ের আলোচনা বাদ। এখন আসেন, এতটুকু লেখা শেষ। তাহলে আমাদের প্রথম টপিকসটা শেষ। ওকে, প্রথম টপিকসটা শেষ। দ্বিতীয় টপিকসের আলোচনার বিষয় কি? সংবিধানের পর্যায়। শিরোনাম করেন, সংবিধানের পর্যায়। হ্যাঁ হ্যাঁ, এটা প্রথম পেজ ছিল, এটা প্রথম পেজ। এরপরে হচ্ছে সংবিধান পরিচিতি। হ্যাঁ, নিতে পারেন, ছবি তুলে নিতে পারেন। গণপরিষদ কি? সুন্দর একটা প্রশ্ন করেছেন যারা লিজা। স্যার আপনার এই আমার আপনার দোয়ায় পাইছি ভাই, আমার জন্য না। আপনি ক্যাডার হয়েছেন আপনার যোগ্যতায়। সালে ভাই, আপনি ক্যাডার হয়েছেন আপনার যোগ্যতায়। আমি আপনাকে একটু সহায়তা করেছি, হয়তো বা পথটা সহজ করে দিয়েছি, কিন্তু আপনি ডিসিশন নিয়েছেন, আপনি পরিশ্রম করেছেন, এবং আপনি এখানে এসেছেন বলেই আমি আপনাকে পড়াতে পেরেছি, বা আমি আপনাকে কিছু শিখাতে বা বুঝাতে পেরেছি। আপনি যদি না আসতেন, ওই আশাটাই হচ্ছে আপনার ক্রেডিট। সুতরাং এই ক্রেডিটটা আমি আপনাকে দিতে চাই। আচ্ছা, ইনশাল্লাহ দোয়া করব, ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করব, দোয়া সব সময় থাকবে। তবে একটা কথা বলে রাখি, যিনি ক্যাডার হয়েছেন এবং যারা ভবিষ্যতে হবেন ইনশাল্লাহ,
তাদের জন্য একটা অনুরোধ, আমি যদি আপনাকে কিছু শিখাতে পারি অথবা যদি আপনাকে একটু হেল্প করতে পারি, আমার জন্য আপনাকে কিছু করতে হবে না। যদি করতে চান আমার জন্য, একটা কথা মনে রাখবেন, তাহলে আমার জন্য করা হয়ে যাবে। সেটা হচ্ছে, জীবনে বাঁচার জন্য টাকা পয়সার দরকার আছে, কিন্তু টাকা পয়সা ইনকামের জন্য অমানুষ হওয়ার দরকার নাই। আপনি যদি এতটুকু মনে রেখে কাজ করতে পারেন, তাহলে মনে করব আপনি আমার জন্য কিছু করেছেন। আমি কি কথাটা বুঝাতে পারছি? যারা ক্যাডার হয়েছেন এবং ভবিষ্যতে যারা ক্যাডার হবেন, তাদের সবার জন্য আমার এতটুকু অনুরোধ, জীবনে টাকা পয়সার দরকার আছে, কিন্তু টাকা পয়সা উপার্জনের জন্য অমানুষ হওয়ার দরকার নেই। আপনার রিজিক যেটা, সেটা আপনার জন্য আছে, অবশ্যই আছে। কিন্তু বিশ্বাস করেন, এই উপার্জন করে, অবৈধ উপার্জন করে আপনি যাকে খাওয়াবেন, এই ভাগটা কিন্তু সে নিবে না কিয়ামতের সময়। আপনার ভাগ আপনাকেই নিতে হবে। ওকে, ঠিক আছে। ওকে, ইনশাআল্লাহ দোয়া করবেন। ওকে, এবার আসেন সংবিধানের পর্যায় নিয়ে আলোচনা করি। হ্যাঁ, শিরোনাম করেন সংবিধানের পর্যায়। সংবিধানের পর্যায়। ওকে, থ্যাংক ইউ। ওকে, সংবিধানের পর্যায়। সংবিধানের পর্যায় তিনটি। আমাদের সংবিধানের পর্যায় তিনটি। সংবিধানের পর্যায় তিনটি। আমার চা পুরাটা? ভাব, সংবিধানের পর্যায় কয়টি? ওকে, অবশ্যই দেশের মানুষের জন্য করবেন, তবে নিজের অস্তিত্ব বজায় রেখে। আবার দেশের মানুষের জন্য করতে গিয়ে নিজে বিলীন হওয়ার দরকার নেই। নিজের অস্তিত্ব বজায় রেখে এরপরে আপনি অন্যকে সেবা দিবেন। সেবা দিতে দিতে যদি নিজেই বিলীন হয়ে যান, তাহলে সেবাটা কে দিবে? আপনার ওখানে আর একজন অযোগ্য লোক আসবে। এজন্য আগে নিজে এস্টাবলিশ হবেন ভালোভাবে, এরপরে নিজের আওতার মধ্যে যতটুকু মানুষ আছে তার সেবা করার চেষ্টা করবেন। আপনার রিজিক আল্লাহ ঠেকায় রাখবেন না, ইনশাআল্লাহ। ওকে, তাহলে সংবিধানের পর্যায় তিনটি। একজন প্রশ্ন করেছেন গণপরিষদ কি? সুন্দরভাবে এটা একটু আলোচনা করে নিই আগে। গণপরিষদ কি, ওইটা আলোচনা পরে আসতেছি, ওটা ওখানে রাখেন। হ্যাঁ, কি বললেন? নাই তো বলছি। আমরা যেটা লিখলাম সংবিধানের পর্যায় তিনটি, এটা এখানে রাখেন। আমি এই আলোচনাটা একটু করে আসি। গণপরিষদ কি? আচ্ছা, এইটা আমি কি লিখছি বলেন তো? এটা কি লিখছি? সংবিধান না? জীবনে মনে হয় এই প্রথম পূর্ণাঙ্গ সংবিধান দেখলেন, তাই না? এর আগে সংবিধান দেখছেন? এই হচ্ছে সংবিধান। হ্যাঁ, এই সংবিধান তৈরি করার পূর্বে যে আইনসভা থাকে, বা সংবিধান তৈরি করার জন্য যে আইনসভা থাকে, সেটার নাম হচ্ছে গণপরিষদ। সেটার নাম কি? গণপরিষদ। আচ্ছা, নির্বাচিত প্রতিনিধি হন। যেমন ৭০-এর নির্বাচনের প্রতিনিধিরা কি করেছেন? নির্বাচিত প্রতিনিধি ছাড়া কেউ সংবিধান তৈরি করতে পারবে না, কোন দেশের স্বাধীনতা ঘোষণা দিতে পারবে না। ঘোষণা দেওয়ার পর ওই প্রতিনিধিরাই কি করবেন? সংবিধান তৈরি করবেন। ওকে, তাহলে সংবিধান তৈরি করার পূর্বে, সংবিধান তৈরি করার জন্য
যে আইনসভা থাকে তাকে বলা হয় গণপরিষদ। ক্লিয়ার? তাহলে গণপরিষদের একমাত্র কাজ কি বলেন তো? না, সংবিধান তৈরি করা। তাহলে গণপরিষদের একমাত্র কাজ হচ্ছে সংবিধান তৈরি করা। এই সংবিধান তৈরি করার পর সংবিধান অনুযায়ী যে আইনসভা তৈরি হয় সেটার নাম হচ্ছে জাতীয় সংসদ। সেটার নাম কি? জাতীয় সংসদ, পার্লামেন্ট। জাতীয় সংসদ, পার্লামেন্ট, যে দেশের যে আইনসভা যে নামে চলে সেটা। ক্লিয়ার? তাহলে জাতীয় সংসদ কখন হয়? সংবিধান অনুযায়ী যদি আইনসভা হয় তখন সেটা জাতীয় সংসদ হয়, আর সংবিধান তৈরি করার জন্য যে আইনসভা হয় সেটা গণপরিষদ হয়। তাহলে বর্তমানে আমাদের আইনসভার নাম কি? এখন যদি প্রশ্ন আসে আমাদের আইনসভার পূর্বের নাম কি ছিল? গণপরিষদ। তাহলে গণপরিষদ এবং জাতীয় সংসদ দুইটাই কি? আইনসভা। দুইটাই কি? আইনসভা। পার্থক্যটা কি? একটা সংবিধানের আগে আর একটা সংবিধানের পরে। এবার বলেন, আর কোনো কিছু বুঝাতে হবে? বলেন বলেন। বুঝতে পারছেন? এখন একজন বলেছেন রচনা কমিটি। নো, গণপরিষদ মানে রচনা কমিটি নয়। গণপরিষদের মধ্যে রচনা কমিটি নামে আরেকটা আবার কমিটি থাকে যেটাকে বলা হয় খসড়া প্রণয়ন কমিটি। কি থাকে? খসড়া প্রণয়ন কমিটি। গণপরিষদ কমিটি নয়, গণপরিষদ একটি আইনসভা। আইনসভার ভিতরে কমিটি থাকে, যেমন আমাদের জাতীয় সংসদের ভিতরে কমিটি আছে, অনেকগুলো কমিটি আছে। স্থায়ী কমিটি আছে এর মধ্যে 3টা। এগুলো নিয়ে বিস্তর আলোচনা করব সরকার ব্যবস্থা যখন পড়াবো, সংবিধানের আরো যত আলোচনা আছে এগুলো যখন পড়াবো তখন পড়াবো। যত কিছু আছে, এই চিফ হুইপ যে আমাদের বর্তমান চিফ হুইপ, আমাদের পাথরঘাটা বরগুনা 2 আসনের এমপি মহোদয়, তিনি বর্তমান চিফ হুইপ। আপনারা কি জানেন একজন চিফ হুইপের পদমর্যাদা কি, অথবা একজন চিফ হুইপের দায়িত্ব কি? বলতে পারেন? বলতে পারেন না। ওহি বলেছেন স্যার অধ্যাদেশ সম্পর্কে একটু বলেন। আচ্ছা, এগুলো কি এটার আলোচনার বিষয়? বলেন। আমি বলছি যেগুলো আলোচনা করছি তার ভিতরে আসেন। হ্যাঁ, তো শেষ করতে পারবো না। আচ্ছা, তারপরে যেহেতু বলছেন আলোচনা করে দিচ্ছি, না হয় বলবেন যে স্যার মনে হয় মুখস্থ করে আসছে, ওই টপিক্সের বাইরে আর পারবে না। অনেক ঝামেলা আছে, স্যারদের অনেক বিপদ আছে, বুঝছেন? খুব বিপদ। হ্যাঁ, আরো লাইভ ক্লাসে অনেক বিপদ। কিছু না বললে কি উল্টা পাল্টা পারে না, এটা সেটা। হ্যাঁ, মন্ত্রী পদমর্যাদা, এক্স্যাক্টলি। আর তার কাজ হচ্ছে শৃঙ্খলা। চিফ হুইপের পদমর্যাদা মন্ত্রীর সমান, আর হুইপের পদমর্যাদা কি বলেন? হুইপের প্রতিমন্ত্রীর সমান। ওকে, এবার আসেন, এই জাতীয় সংসদ বা আইনসভার কাজ কি? আইন প্রণয়ন করা। কি করা? নতুন নতুন আইন প্রণয়ন করা। প্রণয়ন করা, আইন সংশোধন, আইন বাতিল, সংবিধান সংশোধন, এগুলো সব কে করবে? আইনসভা বা জাতীয় সংসদ। এখন কোন আইন তৈরি করতে গেলে তো অবশ্যই জাতীয় সংসদ লাগবে, কিন্তু যদি কখনো জাতীয় সংসদ না থাকে, যেমন আমরা 5 আগস্ট থেকে 12ই মার্চ পর্যন্ত আমরা কোনো কি দেখিনি? জাতীয় সংসদ দেখিনি। জাতীয় সংসদ ছিল না। তখন যে আইনগুলো ছিল, তখন আইন হয়েছে না? প্রয়োজনের জন্য কোনো আইন হয়েছে না? যখন জাতীয় সংসদ বা আইনসভা না থাকে তখন কোন বিষয়ে রাষ্ট্রপতি যে নির্দেশনা দেন তখন তাকে বলা হয় অধ্যাদেশ। তখন তাকে কি বলা হয়? অধ্যাদেশ বলে। এখন বিষয়টা হচ্ছে জাতীয় সংসদ বা আইনসভার কাজ কি? আইন প্রণয়ন করা। কিন্তু যদি জাতীয় সংসদ ভেঙে যায় বা অধিবেশন স্থগিত থাকে তখন কোন আইনের প্রয়োজন হলে রাষ্ট্রপতি যে নির্দেশনা দেন সেটাকেই বলা হয় কি? অধ্যাদেশ। সেটা কি বলা হয়? অধ্যাদেশ। তাকে অধ্যাদেশ বলে। তার মানে অধ্যাদেশ আমরা এক কথায় কি বলতে পারি বলেন তো? সংবিধান আছে কিন্তু সংসদ নাই। সংবিধান আছে কিন্তু সংসদ নাই। তখন
রাষ্ট্রপতি যেটা দেন সেটাকে কি বলা হয়? অধ্যাদেশ বলে। কিন্তু সংসদ তো সংসদ তো নাই, সংবিধানও নাই, সংবিধানও নাই, গণপরিষদও নাই। তখন গণপরিষদও তৈরি করতে হবে, সংবিধানও তৈরি করতে হবে। তখন রাষ্ট্রপতি যে নির্দেশনা দেন সেটাকে বলা হয় আদেশ বা অর্ডার। আদেশ বা অর্ডার। আর অধ্যাদেশ মানে অর্ডিন্যান্স। তাহলে আদেশ বা অধ্যাদেশ কে দেন? রাষ্ট্রপতি। আদেশ বা অধ্যাদেশ কে দেন? মহামান্য রাষ্ট্রপতি। তাহলে কখন আদেশ কখন অধ্যাদেশ? যখন সংবিধান আছে সংসদ নেই তখন অধ্যাদেশ। কখন আদেশ? যখন সংবিধান নাই, সংসদ তো দূরের কথা, গণপরিষদও নাই, তখন কি? আদেশ। তখন কি? আদেশ। এবার বলেন কে কে বুঝেন নাই? সঞ্জয় দাস, আপনার ক্লাস অনেক মিস করি। কেন মিস করেন? এটা তুলে নেন অথবা স্ক্রিনশট দিয়ে নেন। তবে স্ক্রিনশটের থেকে আমি তুলে নেওয়াটাই ভালো মনে করি। কারণ স্ক্রিনশট দিলে মোবাইলেরটা মোবাইলেই থাকে। ওকে, শেয়ারের কথা মনে আছে তো? শেয়ার দিতে ভুলেন না, আলোচনার মধ্যে শেয়ার দিতে ভুলেন না। আরেকবার শেয়ার দিয়ে নেন, যে যত বেশি পারেন শেয়ার দিয়ে নেন। এবং মেনশন করে দেন আমি একটু চা খাই। আপনারা খাবেন? ঢেলে দেই। ইতি আপু কোনটা বুঝেন নাই? ইতি আপু কি বুঝেন নাই? সংবিধান, এটা হচ্ছে সংবিধানের পূর্বে, এটা হচ্ছে সংবিধানের পরে, মাঝখানে সংবিধান। ওকে, এটা সংবিধানের পূর্বে, এটা সংবিধানের পরে। সংবিধানের পূর্বে যে আইনসভা সেটা গণপরিষদ, সংবিধানের পরে যেটা আইনসভা সেটা জাতীয় সংসদ। তার মানে গণপরিষদ, আইনসভা মানে জাতীয় সংসদ, দুইটাই আইনসভা। বর্তমান আমাদের জাতীয় সংসদ আইনসভা, এই আইনসভার পূর্বের আইনসভা ছিল গণপরিষদ। আইনসভার কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। তবে যদি আইনসভা বা জাতীয় সংসদ এর অধিবেশন স্থগিত থাকে বা জাতীয় সংসদ ভেঙে যায়, তখন রাষ্ট্রপতি যে নির্দেশনাগুলো দেন সেগুলো হচ্ছে অধ্যাদেশ। আর জাতীয় সংসদ তো নাই, সংবিধানও নাই, নতুন করে সংবিধান তৈরি করতে হবে বা গণপরিষদ তৈরি করতে হবে, তখন রাষ্ট্রপতি যে নির্দেশনা দেন সেটা হচ্ছে আদেশ। তার মানে সংবিধানের পরে রাষ্ট্রপতি নির্দেশনা দিলেন অধ্যাদেশ, আর সংবিধানের আগে রাষ্ট্রপতি নির্দেশনা দিলে আদেশ। এবার বলেন কি বুঝেন নাই? ও, এতক্ষণ যা আলোচনা করছেন নেট ছিল না এই জন্য বুঝেন নাই, চিন্তা করছো। তাহলে আপনার নেট ছিল না, আমি কি করবো? পরে দেখে নিয়ে আবার। ওকে, তারপর আমি বলে দিলাম। হ্যাঁ, ওমা কি মিল, আমিনা খাতুন স্যার, আপনার আর আমার চা খাওয়ার সময় মিলে গেল। ওমা কি মিল, তাই না? এক ঘন্টা 30 মিনিট চলে গেল, 4 ঘন্টা লাগতে পারে। না, নির্দিষ্ট সময়ই শেষ করে দিব যতটুকু টানতে পারি। ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলেছেন লাভ ইউ তানভীর স্যার, লাভ ইউ। উমা কি ভালোবাসা। ওকে স্যার, ওকে এবার আসেন। সংবিধানের পর্যায় 3টি। কয়টি? 3টি। ওকে, এই 3টা পর্যায় কি কি একটু দেখে নেই। 3টা পর্যায় কি কি? প্রথম পর্যায়,
প্রথম পর্যায়ের নাম ছিল স্বাধীনতার ঘোষণাপত্র। স্বাধীনতার ঘোষণাপত্র। এটা সম্পর্কে একটু তথ্য দিয়ে নেই। এই স্বাধীনতার ঘোষণাপত্রটি জারি করা হয় 10 এপ্রিল 1971 জারি করা হয়। আর এটা জারি করেন অধ্যাপক ইউসুফ আলী। অধ্যাপক ইউসুফ আলী। এটা বাংলাদেশের প্রথম এবং মুক্তিযুদ্ধকালীন সংবিধান। সংবিধান। এই সংবিধানটা কার্যকর হয় কবে থেকে? হাসান আলী বলেছেন, সুন্দর একটা প্রশ্ন করেছেন। 1 মাস শেষ হয়ে গেছে, পরবর্তী 30 দিনের মধ্যে, মানে সরকার গঠনের 30 দিনের মধ্যে প্রথম অধিবেশনে এটা উত্থাপন করার কথা ছিল বা করার কথা ছিল। বিধান অনুযায়ী নিয়ম নাই। 1 মাসের পরে যদি প্রথম অধিবেশনে এটা গৃহীত হবে, না হয় এটা বাতিল হয়ে যাবে অধ্যাদেশগুলো। এখন পর্যন্ত গৃহীত হয়নি নিয়ম অনুযায়ী, আর এগুলো করার বিধান নাই, কার্যকর করার বিধান নাই। কিন্তু তারপরও তারা কিভাবে করবে সে ব্যাখ্যা তারাই দিবেন। ওকে, সংবিধান অনুযায়ী সবকিছু চলবে, কিন্তু 4 ক আর মানব না। সেখানে আমরা মানব ইন্দিরা গান্ধীর কথা। ইন্দিরা গান্ধী অনেক কিছু বলেছেন, তার মানে বর্তমান সংবিধান এর নাম ইন্দিরা গান্ধীও বটে। ওকে, যাই হোক, ও আলোচনা না করি। এখন দেখেন, যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের প্রথম সংবিধানের নাম কি? বাংলাদেশের প্রথম সংবিধানের নাম স্বাধীনতার ঘোষণাপত্র। যদি বলা হয় মুক্তিযুদ্ধকালীন আমাদের সংবিধান, এর নাম কি? স্বাধীনতার ঘোষণাপত্র। এখন আমরা যে সংজ্ঞাটা প্রথম পড়েছিলাম, দেখেন তো, এরিস্টটলের যে সংজ্ঞাটা পড়েছিলাম, সংবিধান রাষ্ট্রের জীবন বিধান, মনে আছে? তাহলে জীবন ছাড়া কি রাষ্ট্র চলবে? চলবে না। এখন বলেন, আমরা স্বাধীন হলাম কত তারিখে? আমরা স্বাধীন হলাম 26 মার্চ 1971 তারিখে। 71 সালের 26 মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন যে কেউ একজন দিয়েছেন, তাই তো? শোনেন, স্বাধীনতার ঘোষণা দেওয়ার বর্তমানে দায়িত্বে আছেন মেজর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আবার যখন আওয়ামী লীগ চলে আসবেন, তখন এই দায়িত্ব পাবেন শেখ মুজিবুর রহমান। তো আমাদের ইতিহাস এরকমই বারবার চেঞ্জ হচ্ছে। তো আমরা যারা সরকারি চাকরি করব, বা আপনারা যারা সরকারি চাকরি নেওয়ার জন্য এখানে পড়তে আসছেন, তারা কখনো দল চেঞ্জ করবেন না, কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, এই দলাদলি করবেন না কখনো। এখানে আপনাদের চরিত্রটা ভালো হতে হবে। কখনো এই দল, কখনো ওই দল, এটা কখনোই করা যাবে না। কি করতে হবে? একটাই দল করতে হবে, সেটা হচ্ছে সরকারি দল। কোন দল? সেটা হচ্ছে সরকারি দল।
যখন যে সরকার থাকবেন তখন সেই সরকার যেটা শিখিয়ে দিবেন সেটাই আপনাকে উত্তর দিতে হবে। এবার আপনি বুঝে নেন, কথা কি ক্লিয়ার? তাহলে আওয়ামী লীগ থাকলে স্বাধীনতার ঘোষক থাকবেন শেখ মুজিবুর রহমান, এখন আওয়ামী লীগ নাই, এখন হবেন জিয়াউর রহমান। ওকে, কথা কি ক্লিয়ার? তাহলে স্বাধীনতার ঘোষণা যেদিন হয়েছে সেই ঘোষণা অনুযায়ী আমাদের এই ঘোষণাপত্রটা জারি হয়েছে, কিন্তু ঘোষণাপত্রটা 10 এপ্রিল 1971 জারি করলেও আমরা 26 মার্চের ঘোষণাকে কেন্দ্র করেই তো আমরা সেই অনুযায়ী কাজ করা শুরু করেছি। তাহলে এটা কার্যকর হয়েছে কবে? ওই 26 তারিখেই। কত তারিখে? তাহলে আমাদের রাষ্ট্র যেদিন স্বাধীন হয়েছে, স্বাধীন রাষ্ট্রে সেদিনই আমার সংবিধান কার্যকর হয়েছে। কত তারিখ? 26 মার্চ 1971। আমি কি বুঝাতে পেরেছি? আমি কি এটা বুঝাতে পেরেছি? বলেন। তাহলে বাংলাদেশের প্রথম সংবিধানের নাম কি? স্বাধীনতার ঘোষণাপত্র। এটা কার্যকর হয় কত তারিখে? যেদিন আমরা স্বাধীন সেদিন থেকে, 26 মার্চ 1971 থেকে। এটা পত্র আকারে জারি হয়েছে কবে? 17 এপ্রিল 1971। ক্লিয়ার? সরি, 10 এপ্রিল 1971 তারিখে এটা জারি হয়েছে। জারি করেছেন অধ্যাপক ইউসুফ আলী। এটা বাংলাদেশের প্রথম এবং মুক্তিযুদ্ধকালীন সংবিধান। গেল আমাদের প্রথম পর্যায়ে। আর একজন বলেছেন তাহলে কি সারা জীবন এরকম? তাহলে সরকার পরিবর্তন হলে তাহলে এটা চেঞ্জ হবে না? অবশ্যই হবে। কেন হবে না? এটা স্বাভাবিক, সিম্পল বিষয়, সিম্পল বিষয়। ওকে, আজকের 54 বছর 55 বছর যেহেতু হয়ে গেছে, এরকম পরিবর্তন হচ্ছে, তাহলে আগামীতেও এরকম সবসময় পরিবর্তন হতে থাকবে। এই পরিবর্তনটা আপনারাই করেন। বুঝি নাই মনে হয়? আপনারাই করেন, তাদের দোষ কি? তারা তো যার যার কথা বলবে, তাই না? ওকে ওকে, এবার আসেন দ্বিতীয় পর্যায়ে। হ্যাঁ, জামাত কি কখনো অস্বীকার করেছে যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন নাই? অস্বীকার করছে? এখন অস্বীকার করে নাই, কিন্তু জামাত যদি কখনো ক্ষমতায় আসে তারা কি করবে এটা তো আমি জানি না। একবার আইনে দেখেন তারা কি করে। আমি কিন্তু আবার জামাতের পক্ষে ভোট চাই না রে ভাই, এটা আবার বললেন না, ট্যাগ দিয়েন না আবার আমি জামাত। কথা বুঝি নাই। এখন জামাত আসলে কি করবে এটা তো বুঝতে হবে জামাতকে ক্ষমতায় আনার পরে, নাকি? না আসলে কিভাবে বুঝবো? আমার কথা কি বুঝছেন? ওকে, সঠিক ইতিহাস কি স্যার? আপনারা সঠিক ইতিহাস জানতে কইছে কে? আপনি সঠিক ইতিহাস জানলে কি পরীক্ষায় ইয়া পাবেন, চাকরি হবে? এখন সঠিক ইতিহাস, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। কথা কি ক্লিয়ার? আর কোনো কথা নাই, শেষ। দ্বিতীয় পর্যায়। দ্বিতীয় পর্যায়ের নাম হচ্ছে অস্থায়ী সংবিধান আদেশ। অস্থায়ী সংবিধান আদেশ। অস্থায়ী সংবিধান আদেশ। এই অস্থায়ী সংবিধান আদেশটা কবে? এই অস্থায়ী সংবিধান আদেশটা কার্যকর হয়, এটা বাংলাদেশের দ্বিতীয় সংবিধান। বাংলাদেশের দ্বিতীয় সংবিধান। সংবিধান এটা কার্যকর হবে কবে? কার্যকর হবে 11 জানুয়ারি 1972 থেকে 16 ডিসেম্বর 1972। তার মানে প্রথম যে সংবিধানটা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র, এটা কার্যকর থাকবে কত তারিখ পর্যন্ত? এই 11 জানুয়ারি 1972 পর্যন্ত। 10 এপ্রিল 1971 থেকে 11 জানুয়ারি 1972 পর্যন্ত এটা কি থাকবে? কার্যকর থাকবে। যখনই দ্বিতীয় সংবিধানটা চলে আসবে, প্রথম সংবিধানটা কি হয়ে যাবে? স্থগিত হয়ে যাবে। ক্লিয়ার? এবার আসেন তৃতীয় পর্যায়ে। তৃতীয় পর্যায়টা কি?
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। বাংলাদেশের সংবিধান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। তাহলে এটা আমাদের বর্তমান সংবিধান। বর্তমান সংবিধান। তাহলে এটা কার্যকর হবে কবে বলেন তো? যেদিন কার্যকর হবে সেদিনই আমাদের ওই দ্বিতীয় সংবিধানটা কি হয়ে যাবে? স্থগিত হয়ে যাবে। তার মানে 16 ডিসেম্বর। 16 ডিসেম্বর 1972 থেকে বর্তমানে চলছে, বর্তমান পর্যন্ত। 16 ডিসেম্বর 1972 থেকে বর্তমান পর্যন্ত চলছে। ওকে, বর্তমানে চলছে। এখন আমার এই যে সংবিধান, মূল সংবিধানটা আমরা কোন পর্যায়ে এসে পেলাম বলেন তো? তৃতীয় পর্যায়ে এসে পেলাম। তাহলে আমি ক্লাসের শুরুতে আপনাদের একটা প্রশ্ন করেছি, বাংলাদেশে এ পর্যন্ত কয়টা সংবিধান হয়েছে? আপনারা বলেছেন একটি সংবিধান। মনে আছে? মনে আছে বলছিলেন। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত 3টা সংবিধান হয়েছে। কয়টা? 3টা। প্রথম সংবিধানের নাম কি? স্বাধীনতার ঘোষণাপত্র। দ্বিতীয় সংবিধানের নাম কি? অস্থায়ী সংবিধান আদেশ। তৃতীয় সংবিধানের নাম কি বা মূল সংবিধানের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। তাহলে মূল যে সংবিধানটা, এটা আমরা পেলাম তৃতীয় পর্যায়ে এসে। এই আমাদের সংবিধানটা, মূল সংবিধানটা বর্তমান পর্যন্ত আসতে গিয়ে 2বার ব্রেক করছে। স্যার ছুটি দেন। ঘুম পাচ্ছে নাকি? ছুটি দেন। আচ্ছা, তাহলে আমাদের এই মূল সংবিধানটা 2বার স্থগিত হয়েছে। বলতে পারবেন কেউ এই 2বার কখন কখন স্থগিত হয়েছে আর কি কারণে স্থগিত হয়েছে? কি কারণে স্থগিত হয়েছে? 2বার স্থগিত হয়েছে। শোনেন, কোন দেশে যদি সামরিক শাসন জারি হয়, দেশ তো চলে সংবিধান অনুযায়ী, তাই না? কিন্তু সামরিক শাসন কোন সংবিধানে আছে? তাহলে সামরিক শাসন অসাংবিধানিক। সামরিক শাসন কোন সংবিধানে আছে? তাহলে সামরিক শাসন অসাংবিধানিক মানে অবৈধ। তাহলে বাংলাদেশে 2বার সামরিক শাসন এসেছে। এসেছে কিনা? এসেছে। তাহলে সামরিক বা সেনাবাহিনীর কর্মকর্তারা যদি ক্ষমতা নেন, তাহলে তারা কি সংবিধান অনুযায়ী চালান নাকি তাদের সামরিক আইনে চালান? তাহলে এই 2বার সামরিক আইনে দেশ পরিচালিত হয়েছে, সংবিধান অনুযায়ী নয়। ওই 2বার সংবিধান স্থগিত ছিল। কবে কবে আসেন? স্থগিত হয় 2বার। লিখেন, স্থগিত 2বার। এই যে বর্তমান সংবিধানটা স্থগিত হয় কয়বার? এটা 2বার। 2বার স্থগিত হয়। প্রথমত 1975 থেকে 1979। 1979 শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে এই সময় জিয়াউর রহমান ছিলেন। জিয়াউর রহমান। এরপরে 1982 থেকে 1986 এই সময় এরশাদ সাহেব ছিলেন। হুসাইন মুহাম্মদ এরশাদ সাহেব ছিলেন সামরিক শাসক। তাহলে সামরিক শাসক সাংবিধানিক ভাবে নয়। হ্যাঁ, কেন জিয়াউর রহমান সরকার গঠন করলেন না? এই 79 সালে জিয়াউর রহমান ক্ষমতা সংবিধান 5ম সংশোধনী করলেন। কত সালে? 79 সালে। এবং 75 থেকে 79 সাল পর্যন্ত যতগুলো অধ্যাদেশ ছিল তখন কি হয়েছে? তাহলে সংবিধান স্থগিত নাকি?
হ্যাঁ, অধ্যাদেশ যতগুলো ছিল, সংসদ তো নাই, আছে নাই, যতগুলো অধ্যাদেশ হয়েছে এই সামরিক কর্মকাণ্ডের বৈধতা দেওয়া হয়েছে কিসের মাধ্যমে? পঞ্চম সংশোধনীর মাধ্যমে। তার মানে কি করা যায়? কোন কাজ সংবিধানে না থাকলেও আগে করা যায়, পরবর্তীতে সাংবিধানিকভাবে এটা বৈধতা দেওয়া যায়। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় পোস্ট ভ্যালিডিটি বলা হয়। কি বলা হয়? পোস্ট ভ্যালিডিটি, অর্থাৎ আগে কাজ করো, পরের বৈধতা দাও। কথা কি ক্লিয়ার? ওকে ওকে, তাহলে এই দুইবার আমাদের সংবিধান কি হয় এখন পর্যন্ত? স্থগিত হয়। ওকে, এবার বলেন আমাদের সংবিধান মোট কয়টা? তিনটা। মোট সংবিধান কয়টা? তিনটা। এক নাম্বার সংবিধানের নাম কি? স্বাধীনতার ঘোষণাপত্র। দুই নাম্বার সংবিধানের নাম কি? অস্থায়ী সংবিধান আদেশ। তিন নাম্বার সংবিধানের নাম কি? বাংলাদেশের সংবিধান। এখন আমাদের মূল সংবিধান পেলাম কত নাম্বারে এসে? 3 নাম্বার। এর আগে যে দুইটা সংবিধান ছিল, এই দুইটা সংবিধানকে আমরা বলবো কি বলবো বলেন তো? না, বিলুপ্ত না। এই দুইটা সংবিধানকে আমরা বলবো অন্তর্বর্তীকালীন সংবিধান। কি বলবো? তাহলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সংবিধান কয়টি? দুইটি। তাহলে একটু নোট দিয়ে লিখেন, নোট। নোট, অন্তর্বর্তীকালীন সংবিধান। অন্তর্বর্তীকালীন সংবিধান। সংবিধান এখন পর্যন্ত দুইটি। আর যদি জুলাই সনদ বাস্তবায়ন হয় তাহলে সেটাও অন্তর্বর্তীকালীন সংবিধান, কারণ তিনি কোন সংবিধান অনুযায়ী কি করেন নাই? কাজ করেন নাই। স্বাভাবিক, তিনি সংবিধান অনুযায়ী কাজ করেন নাই। পরবর্তীতে এগুলোর ভ্যালিডিটি দেওয়ার জন্যই জুলাই সনদ। কথা কি ক্লিয়ার? সংবিধানের কোথাও বলা নাই অন্তর্বর্তীকালীন সরকার 12 ফেব্রুয়ারি নির্বাচন দিবেন। সংবিধানে বলা আছে সংসদ বা সরকার, সংসদ ভেঙে যাওয়ার 3 মাসের মধ্যে নির্বাচন হতে হবে। কথা কি ক্লিয়ার? তাহলে একটা দল ডিসেম্বরে চেয়েছে কোন সংবিধান অনুযায়ী? কোন সংবিধানে নাই। আবার তারা 12 ফেব্রুয়ারি নির্বাচন মেনে নিছেন কোন সংবিধান অনুযায়ী? কোন সংবিধানে বলা নাই। তাহলে এগুলো সংবিধানে আছে, সাংবিধানিক ভাবে হইছে। তাহলে এটার বৈধতা দিতে হবে কি হবে না? ওইটার বৈধতা দেওয়ার জন্যই অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান। যদি জুলাই সনদ আপনি বৈধতা না দেন, সিম্পলি বিষয় আপনার ডক্টর ইউনূসের কোনো বৈধতা নাই, বরং এবং ডক্টর ইউনূসের কর্মকাণ্ডেরও কোনো বৈধতা নাই, তাহলে নির্বাচনেরও কোনো বৈধতা নাই। এখন আমি জানি না, এমনও হতে পারে বিয়ে অবৈধ, সন্তান বৈধ। আমার কথা কি বুঝছি কিনা? যাই হোক, তাহলে অন্তর্বর্তীকালীন সংবিধান কয়টি? দুইটি। একটা কি? এক নম্বরে হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র। স্বাধীনতার ঘোষণাপত্র, হ্যাঁ, ঘোষণাপত্র। আর 2 নম্বরে কি? অস্থায়ী সংবিধান আদেশ। অস্থায়ী সংবিধান, অস্থায়ী সংবিধান আদেশ। এ চা দিছিল নাকি? আল্লাহ জানে। ওকে, একজন বলছেন 7 খ অনুচ্ছেদ অনুযায়ী ডক্টর ইউনূস রাষ্ট্রদ্রোহী। থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। কিন্তু হাইকোর্ট এর এখতিয়ার আছে, হ্যাঁ, হাইকোর্টের এখতিয়ার আছে। তিনি তো 7 ক এবং 7 খ বাতিলই করে দিচ্ছেন, তাহলে এটা আবার থাকে কিভাবে? তাই না? 7 ক এবং 7 খ দুইটা তো হাইকোর্ট বাতিল করে দিয়েছেন। তাহলে এরপরে না হয় ডক্টর ইউনূস যা কিছু করছে, যেটার মাধ্যমে আপনি রাষ্ট্রদ্রোহী বলবেন, 7 কতে বলা আছে, বলা ছিল সংবিধান বাতিল কিংবা স্থগিতকরণ অপরাধ। আর 7 খতে বলা ছিল এইটা সংশোধন করা যাবে না।
তাহলে ওই দুইটা অনুচ্ছেদ তো সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। বাতিল করার পরে তো এখন আর ওই বাধ্যবাধকতা নাই ইউনুসের, তাহলে তো সে তো করতেই পারবে। ওকে, ওকে, লেখা শেষ। ও চা অনেক আগেই খেয়ে ফেলছি। তাহলে এবার আসেন, তাহলে আমরা সংবিধানের পর্যায়টা কি বুঝলাম? মোট সংবিধানের পর্যায় কয়টা? 3টা। মোট সংবিধান আমাদের কয়টা? 3টা। মূল সংবিধানটা কোন পর্যায়ে এসে পেলাম? 3য় পর্যায়ে। তাহলে আগের 2টা সংবিধানকে কি বলবো? অন্তর্বর্তীকালীন সংবিধান বলবো। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, ওকে, এবার বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে কিনা? এখন একটা কথা বলি আপনাদের, আমার বিষয়টা হচ্ছে আমি যদি খাতায় একটা অক্ষরও লিখি, সেই একটা অক্ষর যেন আমার মাথায় থাকে। যাহা থাকবে খাতায় তাহা থাকবে মাথায়। কথা কি ক্লিয়ার? এই জন্য আমি একটু আলোচনাটা দীর্ঘ করি। ভালো করে যদি আপনি না বুঝেন তাহলে আমার বেশি কষ্ট লাগে, আমি ব্যর্থ, আপনাকে বুঝাতে পারিনি। এই জন্য আমি একটু আলোচনাটা করি, একটু ধীরে ধীরে আলোচনাটা করি। ওকে, তো আপনারা যারা আছেন এখানে তারা অবশ্যই, আমি আশা করব, আমাদের ক্লাসের সাথে থাকবেন এবং আমাদের জব মেডিসিনের সাথে থাকবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারি, আমরা আপনাকে ভালো কিছু শিক্ষা দিব এবং আপনার পথ চলাটা আমরা সহজ করতে সহজ করতে পারবো ইনশাল্লাহ। আমি কখনোই বলি না আমার এই ক্লাস থেকেই কমন পড়বে, এর এতটুকুই পড়েন, আর কিছু পড়ার দরকার নাই। নো, আপনি আরো বিস্তারিত পড়বেন, অবশ্যই পড়বেন। তবে একা একা পড়তে গেলে আপনার যে কঠিন লাগতো বা বুঝতে পারবেন না, সেই কঠিন লাগাটা, কঠিন পথটা আমি এই ক্লাসের মাধ্যমে একটু সহজ করে দিব। আমি আপনার পথটা একটু সহজ করতে পারবো, এতটুকু। তবে আমি যেটা পড়াবো আর আপনি যেটা পড়বেন, ওই দুইটা মিলে আপনার পরীক্ষায় অবশ্যই কমন থাকবে ইনশাআল্লাহ। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন? ওকে। আর সবাইকে আবার বলি, যারা সবচেয়ে বেশি শেয়ার করবেন এবং সবচেয়ে বেশি মেনশন করবেন তারা তো বইটা পাবেন। ওকে, একটু পরেই আমরা সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ মেনশনকারী কে ছিলেন সেটা প্রকাশ করব। তো আপনারা জব মেডিসিনের সাথেই থাকবেন। আর যে কোনো প্রশ্ন অবশ্যই সাধারণ জ্ঞান, বাংলাদেশ, আন্তর্জাতিক এবং ভূগোল, আমি 3টা সাবজেক্ট দেখি। আপনারা সেটা যে কোনো প্রশ্ন আমাকে করতে পারবেন, নির্দ্বিধায় করতে পারবেন। আর আমি ভাই, এটা কি ডিক্লেয়ার দিবেন? সর্বোচ্চ শেয়ার আর নিয়ে আসেন। হ্যাঁ, নিয়ে আসেন, শেষ করব। ওকে, তো আমি আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর যদি ভালো লাগে আমাদের ক্লাস বা জব মেডিসিনকে ভালো লাগে, অবশ্যই আপনারা কমেন্টস করবেন। অবশ্যই আপনাদের পাশে আমরা থাকবো। বিশেষ করে নাসির স্যার এবং মমিনুল স্যার যে পরিমাণ কষ্টটা করেন আপনাদের জন্য, যে পরিশ্রমটা দেন, অবশ্যই অনলাইন প্ল্যাটফর্মের দিক থেকে আমি মনে করি বেস্ট। হ্যাঁ, কারণ বর্তমানের এই যুগে অনলাইনের ক্ষেত্রে অনেকেই অনেকভাবে প্রতারণা করে, এটা করে ওটা করে। ইনশাল্লাহ আমাদের এখানে যারা আছেন, যারা সেবা গ্রহীতা, অবশ্যই ভালো কিছু পাচ্ছেন এবং প্রতিনিয়ত কথা এবং কাজে অবশ্যই তারা মিল রাখছেন। সুতরাং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি এখনই সর্বোচ্চ শেয়ারকারী এবং এটা নিশ্চিত করব। এই ফাঁকে আপনাদের আর যদি কোনো প্রশ্ন থাকে সংবিধানের এতটুকু আলোচনা সম্পর্কে, আপনারা করতে পারেন। দেখি কার কি প্রশ্ন আছে। আলহামদুলিল্লাহ স্যার, ভিডিও দেখতে পাবো কি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই ভিডিওটা আমাদের এই পেজেই থেকে যাবে। লাইভ ক্লাস যেগুলো হয় ফেসবুকের নিয়ম অনুযায়ী 1 মাস আমাদের এই লাইভগুলো এখানে থেকে যায়। আপনি যখন সুযোগ পান তখনই দেখে নিতে পারবেন। রেকর্ড ক্লাস পাবো না,
এটা রেকর্ডেডই থাকবে, এখানে আপনি যেখান থেকে দেখছেন এখানেই থাকবে। ওকে, জন্য স্যার আজকের শেষ করতে পারলো না। অন্য টপিকস না, টপিকসের ভিতরেই আলোচনা হয়েছে। ঠিক আছে, আবার পরবর্তী ক্লাসে শেষ করব। আগামীকালকেরও আপনাদের সাথে ক্লাস আছে, তাই না? পেড ব্যাচে যারা আছেন তাদের নেক্সট সংবিধানের 2 এর ক্লাস আছে, তখন শেষ করবো ইনশাল্লাহ। ওকে, আর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আর কোনো প্রশ্ন থাকলে